মিস্টার ঈশান, আপনি কি জানেন আপনার এই ভুলের কারণে আমাদের কোম্পানির 5 লাখ টাকা ক্ষতি হয়েছে? ম্যাম, আমি সব কিছু ঠিক মতোই করেছি, তবে সাপ্লাই চেইনে কোনো একটা গ্যাপ হয়েছে, সেটা আমি খুঁজে বের করব। কি আর খুঁজবেন? খুঁজলে তো আর লসটা বাদ যাবে না। সেটা নয় ম্যাম, আমি খুঁজে বের করব আর প্রমাণ করব যে এই লসে আমার নিজের কোনো ভুল ছিল না। আপনি খুঁজে বের করবেন? যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে আপনি অফিস থেকে বের হতে পারবেন না। ঠিক আছে ম্যাম, আমি থাকছি, কিন্তু এক শর্তে। আপনি যদি ভুল প্রমাণিত হন তবে আপনাকেও 1 কাপ কফি খাওয়াতে হবে আমাকে। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ম্যাম, পরে কিন্তু নিজের কথার খেলাপ করতে পারবেন না। এই তুলি কখনো কথার খেলাপ করে না। ঈশান ভেতরে ভেতরে হাসলো। এই দুষ্টু মেয়েটার স্বভাব সে অনেক শুনেছে। একদম ঝড়ের মতো রেগে যায়, আবার আবার হুট করে শান্ত হয়ে যায়। কিন্তু আজই প্রথম মুখোমুখি হচ্ছে, চ্যালেঞ্জটা মজার মনে হলো। পরের দিন সকালে পুরো অফিসে গুঞ্জন। ঈশান গত রাতেই সমস্যার সমাধান করে ফেলেছে। তুলি নিজের কেবিনে বসে মাথায় হাত দিল। এটা কি হলো? সে তো ভেবেছিল ছেলেটা ভয় পেয়ে যাবে। তখনই ঈশান দরজায় নক করলো। ম্যাম, আপনার কফির অর্ডার কি আজই দেব নাকি কিছুদিন অপেক্ষা করব? তুলি চোখ তুলে তাকালো। তুলি মনে মনে বলে, এই ছেলেটার হাসিটা অসহ্য। আপনি কি চান আমি হেরে গেছি বলে স্বীকার করি? আমার কোনো দাবি নেই ম্যাম, শুধু বলছি কথা রেখেই চলতে হবে। তুলি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই লোকটাকে সে এতদিন একদমই পাত্তা দেয়নি, অথচ এখন মনে হচ্ছে ওর সঙ্গে কথোপকথনটা উপভোগ করছে। এতক্ষণ তো অনেক কথা হলো, চলুন এবার নায়ক নায়িকার পরিচয়টা জেনে আসি। ঈশান রহমান 28 বছর বয়সী একজন মেধাবী এবং কর্মঠ যুবক। ঢাকার বিখ্যাত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছে। মাত্র 6 মাস হলো। ইউনিভার্সিটি থেকে পাশ করার পর একাধিক বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করেছে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল এবং স্মার্ট। তবে ওর একটা স্বভাব হলো অযথা কথা বলে না, সবকিছু শৃঙ্খলভাবে করতে ভালোবাসে। অফিসের সবাই ওকে পছন্দ করে, কারণ ও বিনয়ী কিন্তু তুখোড়। তবে একটা সমস্যা আছে, তার বস তুলি ইসলাম একদমই ভিন্ন মেরুর মানুষ। তুলি ইসলাম 30 বছর বয়সী, ডাইনামিক ও ক্যারিয়ার ফোকাসড একজন নারী। অল্প বয়সেই কর্পোরেট জগতে নিজের অবস্থান পাকা করেছে। কঠোর পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং দারুণ বুদ্ধিমতী। তবে একটা জিনিস তাকে বাকিদের থেকে আলাদা করে, তার রাগী মেজাজ আর দুষ্টামির প্রবণতা। অফিসে প্রায় সে জুনিয়রদের সঙ্গে মজা করে, কখনো কখনো কাজের চাপ দিয়ে তাদের পরীক্ষা নেয়। অনেকে ওকে একটু ভয়ও পায়, কারণ সে কখন কি বলে বসবে বা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটা কেউই আগে থেকে আন্দাজ করতে পারে না। তবে সবাই এটাও জানে তুলি তার কাজের জায়গায় কখনো আপোষ করে না এবং যোগ্য মানুষকে তার যোগ্য সম্মান দেয়। ঈশান যখন প্রথম দিন অফিসে আসে তখনই একটি ভুল বোঝাবুঝি হয়। তুলি তখন কনফারেন্স রুমে ছিল। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্ট মিটিং চলছিল। নতুন জয়েন করা ঈশান তখনও বুঝে উঠতে পারেনি তার কাছে রিপোর্ট করবে। হুট করে তুলি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, মুখে বিরক্তির ছাপ। তুলি রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলো, নতুন ছেলেটা? ম্যাম, উনি নতুন জয়েন করেছেন, ঈশান রহমান। তুলি হাত গুটিয়ে বলল, এই মিস্টার ঈশান, তুমি কি জানো কোম্পানির নিয়ম কি? প্রথম দিনেই তোমাকে মিটিং এ সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হবে কেন? ঈশান মাথা চুলকে বলল, ম্যাম, আমি বুঝতে পারছিলাম না কার কাছে রিপোর্ট করব, তাই ওয়েট করছিলাম। তুলি এক চোখ সরু করে বলল, তুমি কি ওয়েট করতে করতে অফিসের শেয়ার হোল্ডার হয়ে যাবে? ঈশান চমকে তাকালো। বস এইভাবে কথা বলে? কিন্তু সে ধৈর্য ধরে বলল, না ম্যাম, তবে আমার কাছে মনে হলো যথাযথ অনুমতি ছাড়া ভিতরে যাওয়া ঠিক হবে না। তুলি হেসে মনে মনে বলল, এই ছেলেটার সাহসে আসছে বেশ। তাহলে আমাকে ফলো করো, দেখা যাক তোমার পারফরমেন্স কেমন। এভাবে শুরু হলো তুলি আর ঈশানের পরিচয়। প্রথম দিন থেকেই একজন আরেকজনের বিপরীত মেরুর মানুষ হয়ে ধরা দিল। ধীরে ধীরে এই সম্পর্ক অন্য একদিকে মোড় নেবে, সেটা তখন কেউই জানতো না। চলুন এবার বর্তমানে ফিরি। বর্তমান। তুলি কিছুক্ষণ চুপ করে থাকলো। ঈশানের মুখে সেই একই আত্মবিশ্বাসী হাসি। সে কি সত্যি তার দেওয়া চ্যালেঞ্জ জিতে গেছে? ঠিক আছে মিস্টার ঈশান। তুলি গভীর শ্বাস নিয়ে বলল,
আমি কথা রেখেই চলি। 1 কাপ কফি তো খাওয়াতেই হবে, তাই না? ঈশান হালকা মাথা ঝাঁকালো। আমি অপেক্ষায় আছি ম্যাম। অফিসে সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল বস নিজে কাউকে কফি খাওয়াবে। এটা যে বিরল দৃশ্য। তুলি তার কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে রওনা দিল। ঈশান তাকে অনুসরণ করলো। সবাই চুপ করে দেখছিল। কেউ ফিস ফিস করে বলল, বস কি তাহলে হেরে গিয়েছে? তুলি বিরক্তির সঙ্গে বলে উঠল। অফিসের গসিপ কম হলে ভালো হয়। ক্যান্টিনে পৌঁছে সে কফির অর্ডার দিল। ঈশান কফি হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর হেসে বলল, কফিটা মন্দ না। তুলি হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। আপনি কি শুধু কফি খাওয়ানোর জন্য এত বিরক্ত হচ্ছ? তুলি গম্ভীর মুখে বলল। না, আমি বিরক্ত হচ্ছি কারণ তুমি এত সহজে জিতলে। ঈশান হেসে বলল, জেতা তো অভ্যাসে পরিণত করিনি, তবে পরিশ্রম করলে জয় আসবেই। তুলির মুখে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু মুহূর্তেই সেটা চাপা দিল। কিন্তু ওরা জানতো না এই কফির কাপ একদিন অনেক বড় কিছু শুরু করবে। তুলি আর ঈশান কফি শেষ করে অফিসে ফিরল, কিন্তু তুলি বুঝতে পারছিল এই ছেলেটা যেন তার সঙ্গে মজার একটা খেলা খেলছে। অন্য কেউ হলে এতক্ষণে ভয় পেয়ে যেত, কিন্তু ঈশান বরং স্বাভাবিকভাবেই হাসি মুখে কথা বলে যাচ্ছে। কেবিনে ঢুকে তুলি ডেস্কে বসে গেল। এক মুহূর্ত ভেবে নিল। না, এটা মেনে নেওয়া যাবে না। ঈশানকে তার যোগ্য জবাব দিতেই হবে। তুলি তার প্রিয় সোহানকে ডাকলো। সোহান, মিস্টার ঈশানকে বলো আগামীকাল সকাল 7টায় মিটিং আছে। সোহান অবাক হয়ে বলল, ম্যাম সকালে 7টা? এত সকালে অফিসে মিটিং? তুলি একটা শয়তানি হাসি দিয়ে বলল। হ্যাঁ, দেখা যাক ছেলেটার কাজের প্রতি আসলেই কতটা আগ্রহ আছে। সোহান বুঝতে পারল বস আবার কিছু প্ল্যান করেছে। পরের দিন সকাল 6:50 তুলি অফিসে ঢুকে নিজের কেবিনে গিয়ে বসলো। প্ল্যান একদম সেট। ঈশান যদি দেরি করে তাহলে সে ওকে ভালোই বকা দেবে, কিন্তু তখনই দরজায় টোকা পড়ল। কামিন। দরজা খুলে ঈশান ঢুকলো, পুরোপুরি ফ্রেশ, হাতে কফি কাপ, চোখে মুখে কোনো ক্লান্তি নেই। সুপ্রভাত ম্যাম। তুলি হতভম্ব, ছেলেটা এত সকালে এসে গেছে। তুমি এত সকালে কিভাবে এলে? ঈশান একটু হেসে বলল, আমার অভ্যাস, আমি দেরি করি না, আর চ্যালেঞ্জ নেওয়া আমার ভালো লাগে। তুলি মুখ শক্ত করে বলল। ঠিক আছে, বসো। মিটিং শুরু হলো, কিন্তু তুলির মনোযোগ অন্য জায়গায়। এই ছেলেটাকে নিয়ে কিছু একটা করতে হবে। সে যদি ভাবে যে বসের সঙ্গে এভাবে খেলা যাবে তাহলে ভুল করছে। কিন্তু তুলি বুঝতে পারছিল না এই খেলা হয়তো আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতে চলেছে। মিটিং শেষ হওয়ার পর ঈশান যখন নিজের ডেস্কে ফিরছিল, তুলি ভেতরে ভেতরে একটা শয়তানি হাসি দিল। ছেলেটি একটু চাপ অনুভব করলেই ভালো হয়। তুলি তার ডেস্কে বসেই ঈশানকে একটা মেইল করলো। মেইলটি এমন ছিল, সাবজেক্ট জরুরি মিটিং, শুধুমাত্র ঈশান রহমানের জন্য। মিস্টার ঈশান, আপনার আজ বিকাল 5টায় সিও এর সঙ্গে একান্ত মিটিং আছে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে। সঠিক সময়ে কনফারেন্স রুমে উপস্থিত থাকুন। আদেশক্রমে তুলি ইসলাম। ঈশান মেইল পেয়ে একটু অবাক হলো। ঠিক সিইওর সঙ্গে মিটিং? সে তো কিছু জানে না, তবুও বসের ইমেইল এসেছে, মানে সিরিয়াস কিছু হবে। 5টা বাজতে না বাজতেই ঈশান কনফারেন্স রুমে হাজির হলো, কিন্তু সেখানে কেউ নেই। কিছুক্ষণ পরই তুলি দরজার বাইরে দাঁড়িয়ে হাসলো, তারপর ভেতরে ঢুকে বলল, ও, তুমি সত্যিই চলে এসেছো? এটা তো ছিল একটা পরীক্ষা। ঈশান হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, ম্যাম, আপনি কি সবসময় আপনার কর্মীদের এভাবে পরীক্ষা করেন? শুধু তাদের যারা আমার কাছে বেশি স্মার্ট ভাব দেখায়। ঈশান বুঝলো বসের সঙ্গে কাজ করা সহজ হবে না। পরের দিন তুলি ঈশানের ডেস্কে গিয়ে বলল, আমাদের ক্লায়েন্ট মিটিং এর জন্য তোমার রিপোর্ট রেডি তো? ঈশান তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ ম্যাম, আমি সব ডকুমেন্ট প্রস্তুত রেখেছি। ভালো, তাহলে প্রিন্ট করে কনফারেন্স রুমে নিয়ে এসো। ঈশান প্রিন্ট আউট নিয়ে মিটিংয়ে গেল, কিন্তু ফাইল খুলেই দেখে ওটা তার তৈরি রিপোর্ট নয়। পৃষ্ঠার উপর বড় করে, আমি একজন জুনিয়র, কিন্তু আমি সব জানি। ঈশান চোখ কপালে তুলল, এটা কিভাবে হলো? সামনে বসে থাকা ক্লায়েন্টরা কিছু বুঝতে পারেনি, কিন্তু তুলির মুখে মেকি সিরিয়াস ভাব নিয়ে বলল, মিস্টার ঈশান, রিপোর্টে তো খুব ইন্টারেস্টিং লাগছে। ঈশান ধীরে ধীরে বোঝার চেষ্টা করলো এই কাজ কার হতে পারে।
এবং বোঝার পর সে একবার তুলির দিকে তাকালো। বস ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ম্যাম, আমার মনে হচ্ছে কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে। তুলি গম্ভীর মুখে বলল। মনে হচ্ছে তোমার উচিত আরো সতর্ক হওয়া। ঈশান আর কিছু না বলে নতুন রিপোর্ট আনতে ছুটল। তবে সে মনে মনে ভাবল, এই দুষ্টু বসকে আমি একদিন ঠিকই সারপ্রাইজ দেব। একদিন তুলি ক্যান্টিনে গিয়ে ঈশানের জন্য কফি আনলো। ঈশান অবাক হয়ে তাকালো। ম্যাম, আজ আমাকে কফি সার্ভ করছেন? হ্যাঁ, এতদিন তো তুমি শুধু আমাকেই ফাঁদে ফেলেছো, আজ একটু সার্ভিস নিও। ঈশান একটু সন্দেহ হলো, কিন্তু মুখে কিছু বলল না। এক চুমুক দিতেই মুখটা কুঁচকে গেল। সে মনে মনে বলল, এটা তো চিনি নয়, লবণ। তুলি হেসে বলল। কি হলো, কফি পছন্দ হচ্ছে না? ঈশান ঠান্ডা গলায় বলল, খুব ভালো, তবে লবণের মাত্রা একটু বেশি। ও, তাহলে কি আরেক কাপ আনতে হবে? ঈশান তখন একটু মুচকি হেসে বলল, না, আমি এটা শেষ করব। কারণ এই দুষ্টুমি করার পরিণাম পরে কিন্তু আপনাকেও ভোগ করতে হতে পারে ম্যাম। তুলি একটু থমকে গেল, তারপর মনে মনে বলল, এই ছেলেটা কি তাহলে সত্যি কিছু করবে? এইভাবে তুলি প্রতিদিনই ঈশানের সঙ্গে ছোট ছোট দুষ্টামি করছিল, কিন্তু ঈশান কখনো রেগে যেত না, বরং সে ঠান্ডা মাথায় সব সামলে নিত। তুলি বুঝতে পারল ঈশান রহমান অন্য সব জুনিয়রদের মতো নয়, বরং এটা বোধহয় তার জন্য একটা বিপজ্জনক জিনিস হতে চলেছে। তুলি এতদিন ধরে ঈশানকে নিয়ে দুষ্টামি করে গেছে, কিন্তু এবার ঈশান ঠিক করলো বসকে একটু শাস্তি দেওয়া দরকার। ম্যাম, খুব জরুরি কথা আছে। আবার কি হলো? সিইও স্যার আপনার সঙ্গে জরুরি মিটিং চেয়েছেন, আর সেটা এখনই। এখনই? আমি তো কিছু জানি না। স্যার বলেছেন আপনাকে রুমে গিয়ে সরাসরি দেখা করতে। তুলি দ্রুত নিজের ফাইল গোছাতে লাগলো, কিন্তু হঠাৎ মনে পড়লো আজ তো সিও দেশের বাইরে। এক মিনিট, ঈশান তুমি মজা করছো? ম্যাম, আমি কি এমন সিরিয়াস বিষয়ে মজা করতে পারি? তুলি কিছুটা সন্দেহ নিয়েই সিওর কেবিনের দিকে গেল। দরজা ঠেলে ভিতর ঢুকে দেখলো রুম একদম খালি। তুলি তখন নিজেকেই বলে, এই ব্যাটা আমাকে ধোকা দিল। বাইরে বেরিয়ে এসে দেখলো ঈশান হাসতে হাসতে তার ডেস্কে বসে আছে। তখন তুলি রেগে পড়ল, মিস্টার ঈশান, তুমি খুব বেশি বাড়ছো। ম্যাম, আমি তো শুধু আপনার স্টাইলে একটু মজা করলাম। তুলি বুঝলো এবার সে আসল প্রতিপক্ষের সঙ্গে পড়েছে। পরের দিন সকালে তুলি অফিসে ঢুকে নিজের চেয়ারে বসতে গিয়ে দেখলো চেয়ার নড়ছে না। এটা কি হলো? ম্যাম, আপনার চেয়ার মনে হয় আরাম চাচ্ছে, তাই একটু আটকে গেছে। তুমি কি করেছো? আমি কিছু করিনি ম্যাম, হয়তো চেয়ার নিজেই সিদ্ধান্ত নিয়েছে আপনার মতো কঠোর বসের উপর একটু প্রতিশোধ নেবে। তুলি চেয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলো, কিন্তু কোনো লাভই হলো না। শেষে সে অন্য চেয়ার নিয়ে বসতে বাধ্য হলো, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলো এই ছেলেটাকে সহজে ছাড়বে না। তুলি একদিন অফিস ক্যান্টিনে গিয়ে কফি আনছিল। তখন ঈশান সামনে এসে বলল, ম্যাম, আজ কফি আমি আনছি, আপনি বসুন। তুলি একটু অবাক হলো, কিন্তু ভাবলো এটা তো ভালোই। কিছুক্ষণ পর ঈশান কফি এনে দিল। তুলি এক চুমুক দিতে মুখটা কুচকে গেল। এটা কি? এটা তো কফি না। ম্যাম, এটা স্পেশাল ডায়েট কফি, চিনি ছাড়া, ক্যাফিন ছাড়া, শুধু উষ্ণ পানি আর একটু কফির সুগন্ধ। ঈশান, এটা কি ধরনের কফি? ম্যাম, আপনি তো সুস্থ থাকার জন্য কড়া কফি কম খেতে বলেছেন, আমি তাই হেলদি অপশন দিলাম। ঠিক আছে মিস্টার ঈশান, এবার তুমি আমার আসল প্রতিশোধ দেখতে পাবে। ঈশান জানতো এবার তার উপর বড়সড় কোনো ঝড় আসতে চলেছে। তুলি বুঝে গেল ঈশান শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং ওর সঙ্গে অন্যভাবে খেলতে চাইছে। তাই এবার সে ঠিক করলো এমন কিছু করবে যাতে ঈশান সত্যি ফেঁসে যায়। রাত 9টা, অফিসে সবাই চলে গেছে, শুধু তুলি আর ঈশান কাজ করছে। তুলি ঈশানের ডেস্কের পেছনে লুকিয়ে একটা স্পিকার সেট করলো, তারপর মোবাইল দিয়ে একদম গা ছমছমে আওয়াজ প্লে করলো। ইউ, আমি এসেছি, আমাকে ডাকছিলে? ঈশান প্রথমে পাত্তা দিল না, কিন্তু কিছুক্ষণ পর বাতি দুবার ঝিমিয়ে উঠল, যেটা তুলি আগেই ঠিক করে রেখেছিল। ঈশান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চারপাশ দেখলো। আমি নিশ্চয়ই ভুল শুনছি। ঠিক তখনই তুলে সেট করা একটা রেকর্ডিং বাজলো। ঈশান, তুমি আমার জায়গায় বসো। ঈশান, তুমি আমার জায়গায় বসেছো, এবার আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে আমি মেরে ফেলবো। ঈশানের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে দ্রুত লাইট জ্বালালো,
সে দ্রুত লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু তুলি আগেই সুইচ লক করে রেখেছিল। হঠাৎ পেছন থেকে একটা সাদা ছায়া বের হয়ে এলো। ওটা তুলি নিজেই। সে একটা সাদা ওড়না জড়িয়েছে। তোমাকে আমি ছেড়ে দেব না। আজকের রাত তোমার জীবনের শেষ রাত। ঈশান প্রথমে চমকে গেল, কিন্তু ঠিক 1 সেকেন্ডের মধ্যে বুঝে ফেল এটা তুলির কাজ। সে ধীরে ধীরে বলল, ভূত হলে তো তুমি উঠতে পারার কথা, তাই না? একটু উড়ে দেখাও। তুলি থমকে গেল। মানে? ঈশান হুট করে তার মোবাইলে টর্চ জ্বালিয়ে তুলির মুখের সামনে ধরল। আরে এইভাবে চোখে আলো মারছো কেন? কারণ ভূতের আলো সহ্য করতে পারে না, তাই চেক করলাম। তুলি বুঝতে পারল ধরা পড়ে গেছে। সে তখন এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে, সে বুঝতে পারছে না কি করবে। উফ, তুমি একদমই মজা বোঝো না। ঠিক আছে ম্যাম, এবার অপেক্ষা করুন, আমার পালা আসবে। কিন্তু ম্যাম, আপনাকে ওই ভূতের গেটআপে অনেক মানিয়েছে। তুলি মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। তুলি একটু ভয় পেল। সে ভাবছে কি করবে ঈশান। পরদিন সকালে তুলি যখন অফিসে ঢুকলো, দেখলো পুরো ডেস্ক জুড়ে কাগজপত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো বিশাল ঝামেলায় পড়েছে। তার ডেস্কে একটা চিরকুট। ম্যাম, সিইও স্যার আপনার ফাইল চেয়েছেন, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। খুবই জরুরি। তুলি মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো করে খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই ফাইল পাচ্ছে না। ঠিক তখনই ঈশান দরজায় এসে দাঁড়ালো, হাতে 1 কাপ কফি আর সেই ফাইল। ম্যাম, আপনি এত হন্তদন্ত হচ্ছেন কেন? ফাইল তো এখানে। ঈশান, তুমি আমাকে আবার বোকা বানালে। আপনি তো বলেছিলেন আমি মজা বুঝি না, তাই আজ একটু চেষ্টা করলাম। তুমি একদিন সত্যি সত্যি আমার হাতে পড়বে, তখন বুঝবে। সেদিনের অপেক্ষায় রইলাম ম্যাম। তুলি হঠাৎ টের পেল ঈশানে প্রতিটা দুষ্টামিতে সে রেগে যাচ্ছে, কিন্তু ভেতর ভেতরে যেন বেশ উপভোগ করছে। তুলি আর ঈশানে দুষ্টামি চলছিল ঠিকই, কিন্তু এর মধ্যেই এক বড় সমস্যা সামনে এলো। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিরাজ গ্রুপ হঠাৎ করে তাদের নতুন প্রজেক্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিল। সিও সরাসরি তুলিকে দায়িত্ব দিল বিষয়টা সামলানোর জন্য, কারণ মিরাজ গ্রুপ চলে গেলে কোম্পানির প্রায় 50 লাখ টাকার ক্ষতি হবে। তুলি নিজের টিম নিয়ে মিটিং ডাকলো। সবাই চিন্তিত মুখে বসে আছে। আমরা কি জানি মিরাজ গ্রুপ কেন সরে যাচ্ছে? সিনিয়র ম্যানেজার রুবেল বলল, তারা বলছে আমাদের সার্ভিসে কিছু গ্যাপ আছে, তবে ঠিক কি সমস্যা সেটা পরিষ্কার করছে না। গ্যাপ যদি থেকে থাকে তাহলে সেটা কোথায়, সেটা খুঁজে বের করতেই হবে। ঈশান তখনই বলল, ম্যাম, আমি কি মিরাজ গ্রুপের সাথে সরাসরি কথা বলতে পারি? তুলি একটু অবাক হলো। তুমি কি মনে করো তারা তোমার কথা শুনবে? আমি চেষ্টা করতে চাই, কারণ আমি গত 2 মাস ধরে এই প্রজেক্টের মূল ডেটা অ্যানালাইসিস করেছি। হয়তো ওদের প্রকৃত সমস্যাটা ধরতে পারবো। তুলি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ঠিক আছে, ট্রাই করো, কিন্তু সাবধান, কোনো ভুল করা যাবে না। ঈশান মিরাজ গ্রুপের প্রজেক্ট ম্যানেজার রায়হান আহমেদের সাথে মিটিং সেট করলো। তুলি আর ঈশান দুজনেই ওই মিটিংয়ে গেল। মিটিংয়ে রায়হান একটু কড়া মেজাজে কথা বলছিল। দেখুন, আমরা আপনাদের সাথে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা যে রিপোর্ট দিয়েছেন সেটাতে আমাদের কিছু মূল পয়েন্ট বাদ পড়েছে। আপনি কি বলতে পারেন? কোন বিষয়গুলো বাদ গেছে? আপনারা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার ইন্টিগ্রেশন দেখাননি, যার কারণে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দুর্বল হয়ে যাচ্ছে। তুলি চুপ করে গেল। এটা তো তার টিমের ভুল, কিন্তু ঠিক তখনই ঈশান ল্যাপটপ খুলে পড়ল। স্যার, আপনারা যে রিপোর্টটি দেখেছেন সেটাতে আসলে একটি আপডেটেড ভার্সন পাঠানো হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি আপনাদের কাছে যায়নি। মানে? আমি গত সপ্তাহে এই বিষয়টি আপডেট করেছি এবং আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ইন্টিগ্রেশন সম্পন্ন করেছি। আমি এখনই আপনাকে লাইভ ডেমো দেখাতে পারি। রায়হান একটু অবাক হলো। ঠিক আছে, দেখি। ঈশান দ্রুত লাইভ ডেমো চালু করলো এবং মিরাজ গ্রুপে সাপ্লাই চেনের পুরো প্রসেস কিভাবে সহজ হয়ে যাবে সেটা দেখালো। রায়হান ধীরে ধীরে গম্ভীর মুখে তাকিয়ে রইল, তারপর বলল, এই সলিউশন তো একদম পারফেক্ট। তাহলে আমরা ভুল বুঝেছিলাম। তুলি একটু মৃদু হেসে বলল, আমরা চাই আপনাদের জন্য সবকিছু পারফেক্ট হোক। আর ঈশান এই প্রজেক্টে অনেক পরিশ্রম করেছে। রায়হান কিছুক্ষণ চিন্তা করলো,
তারপর বলল, ঠিক আছে আমরা চুক্তি বাদ ঠিক আছে আমরা চুক্তি বাতিল করছি না, বরং আপনারা নতুন কন্ডিশনে আপনাদের সাথে কাজ চালিয়ে যাব। তুলি আর ঈশান একে অপরের দিকে তাকালো। তারা এই সংকট থেকে বেরিয়ে এসেছে একসঙ্গে। অফিসে ফিরে ঈশান ডেস্কে বসে কফি খাচ্ছিল। ঠিক তখনই তুলি এসে বলল। তুমি আজ সত্যিই দারুণ কাজ করেছো। ঈশান মুচকি হাসলো। তাহলে কি এবার আমি কফির ট্রিট পেতে পারি? তুলি একটু হাসলো, তারপর বলল, আজকের জন্য না, কিন্তু তুমি যদি এই লেভেল বজায় রাখো তাহলে ভেবে দেখবো। ঈশান হাসতে লাগলো আর মনে মনে ভাবলো, এই মেয়েকে বোঝা সত্যিই কঠিন। ঈশান এতদিন ধরে শুধু প্রতিশোধই নিচ্ছিল না, বরং একটা বড় সারপ্রাইজের পরিকল্পনা করছিল। সে জানতো তুলি কঠিন মেজাজের মানুষ, কিন্তু ভেতর ভেতরে তার একটা নরম দিক আছে। তুলি প্রতিদিন অফিসে আসার সময় ক্যান্টিন থেকে ব্ল্যাক কফি নেয়, তারপর ডেস্কে বসে কাজ করে। কিন্তু আজ অফিসে ঢুকে দেখলো তার ডেস্কে একটা সুন্দর কাঁচের জারে কিছু চকলেট রাখা, সাথে একটা ছোট্ট নোট। আপনার কাজের চাপ অনেক বেশি, মাঝে মাঝে একটু মিষ্টি খাওয়া দরকার ম্যাম। তুলি বিস্মিত হয়ে চারপাশে তাকালো, কে দিল এটা? ঠিক তখনই ঈশান পাশ থেকে হেঁটে যাচ্ছিল, মুখে হালকা হাসি। তুলি চোখ সরু করে বলল, মিস্টার ঈশান, এটা কি তোমার কাজ? কি কথা বলছেন ম্যাম, আমি তো কিছু জানি না। তুলি একটু হেসে বলল। বেশ চালাক হয়েছো, তাই না? ঈশান কিছু না বলে চলে গেল, কিন্তু তুলি বুঝতে পারল এটা ওরই কাজ। সন্ধ্যায় তুলি যখন তার ডেস্কে ব্যস্ত, তখনই হঠাৎ তার কেবিনে একটা মৃদু মিউজিক বাজতে শুরু করলো। তুলি অবাক হয়ে খেয়াল করলো এটা তার কলেজ লাইফের সবচেয়ে পছন্দের গান, কিন্তু এটা প্লে হলো কিভাবে? তুলি চেয়ার ছেড়ে বের হয়ে দেখলো ঈশান নিজের ডেস্কে বসে ফোন নিয়ে ব্যস্ত, কিন্তু তার ডেস্কে একটা ছোট্ট স্পিকার রাখা, যেটা থেকে গান বাজছে। মিস্টার ঈশান, এই গানটা বাজছে কেন? তুলি হাত ঘুরিয়ে কথাটা বলল। ঈশান হাসি মুখে উত্তর দিল, আমি শুনেছিলাম ম্যাম, হঠাৎ মনে হলো আপনিও শুনতে পারেন। তুলি একটু অবাক হলো। সে কখনো অফিসে এসব বিষয় নিয়ে কথা বলে না, তাহলে ঈশান জানলো কিভাবে? তুমি জানলে কিভাবে যে এটা আমার পছন্দের গান? আমার কানে এসেছে, এক সময় আপনি এই গান খুব শুনতেন। তুলি কিছুক্ষণ চুপ করে থাকলো। ছেলেটা কি তবে তাকে নিয়ে একটু বেশি খোঁজ নিচ্ছে? তুলি ধীরে ধীরে নিজের কেবিনে ফিরে গেল, কিন্তু মনে মনে বুঝতে পারল ঈশান হয়তো শুধুই দুষ্ট নয়, বরং সে সত্যি তুলিকে খুশি দেখতে চায়। তুলি ঈশানের দুষ্টামির মাঝে অফিসের কাজও কিন্তু থেমে নেই। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ, কোম্পানির বার্ষিক প্রেজেন্টেশন ডে, যেখানে ক্লায়েন্টদের সামনে পুরো বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। সিও নিজে তুলিকে বলেন, তুলি, এবার পেশেন্টের দায়িত্ব তো আর আমাদের নতুন ইনভেস্টর ইমপ্রেস করতে হবে। আর হ্যাঁ, তোমার টিম থেকে ঈশানও থাকবে, কারণ ওর আইডিয়াগুলো দারুণ। তুলি একটু অবাক হলো ঈশানকে এই দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সে কিছুই বলল না, কারণ ঈশান আসলেই যোগ্য। পরে কয়েকদিন অফিসে তুলির ডেস্কে ঈশান বেশি সময় কাটালো। তারা একসঙ্গে ডাটা এনালাইসিস করলো, মার্কিং ট্রেন্ড বের করলো, আর নতুন ইনভেস্টরদের আকৃষ্ট করার জন্য নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করলো। কাজের ভাগাভাগি। তুলি পুরো প্রেজেন্টেশন ডিজাইনের মূল বক্তব্য তৈরি করবে। ঈশান ইনভেস্টরদের জন্য বিশেষ ফিনান্সিয়াল গ্রোথ অ্যানালাইসিস তৈরি করবে। টিম ডকুমেন্টেশন, গ্রাফিক্স ও ভিডিও তৈরি করবে। তুলির মাথায় অনেক চাপ, কিন্তু ঈশান মজা ছেলে কাজটা সহজ করে দিল। একদিন ঈশান তুলিকে বলল, ম্যাম, শুধু ডাটা দেখিয়ে বুঝিয়ে দেবে এটা অনেক পুরনো স্টাইল। এর বদলে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশন করি, যেখানে লাইভ ডেমো থাকবে। তুলি একটু ভাবলো, সত্যি এটা বেশ ইউনিক হবে। আইডিয়াটা মন্দ না, তুমি কি সেটা হ্যান্ডেল করতে পারবে? চ্যালেঞ্জ দিচ্ছেন ম্যাম? দেখা যাক তুমি কতটা পারো। সেদিন ইনভেস্টররা এসে বসেছে, সিও, ডিরেক্টর, ম্যানেজার সবাই উপস্থিত। তুলি প্রথমে পুরো কোম্পানির গ্রোথ নিয়ে কথা বলল, তারপর ঈশানের পালা। ঈশান স্টেজে উঠে একদম সহজ ভাষায় ইনভেস্টরদের বোঝাতে লাগলো কোম্পানি কিভাবে আগামী বছর লাভবান হবে। তার লাইভ ডেমো দেখে সবাই মুগ্ধ। একজন ইনভেস্টর বলল, এত সহজ ও কার্যকরী ব্যাখ্যা আগে পাইনি, আমরা অবশ্যই ইনভেস্ট করতে আগ্রহী। সিও খুশি হয়ে তুলির দিকে তাকালেন আর বলেন, গুড জব তুলি আর ঈশান,
তোমরা আমাদের বড় সম্পদ। সব ইনভেস্টররা খুশি হওয়ার কারণে সেদিন সন্ধ্যায় অফিসে সবার জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঈশান একটা বক্তব্য দিল। তার সেই বক্তব্য শুনেই সবাই নিস্তব্ধ, কারণ বক্তব্যটা ছিল সবার মন কাড়া। তুলি ভাবছে ছেলেটাও কোনো প্রস্তুতি ছাড়াই কিভাবে এত ভালো বক্তব্য দিচ্ছে। তুলি মনে মনে স্বীকার করলো, এই ছেলেটা শুধু দুষ্ট নয়, বরং ভয়ঙ্কর প্রতিভাবান। প্রেজেন্টেশনের পর ঈশান তুলির দিকে তাকিয়ে বলল, তাহলে এবার কি আমি কফির ট্রিট পাবো? হ্যাঁ, আজ তোমার পারফরমেন্স ভালো ছিল, তাই চলো কফি খেতে যাই। ঈশান মুচকি হাসলো। অফিসের কাজের মাধ্যমে তাদের সম্পর্ক যেন আরো গভীর হলো। প্রেজেন্টেশন শেষে অফিসে সবাই ব্যস্ত, কিন্তু ঈশানের মাথায় শুধু একটা জিনিস, তুলির দেওয়া কফির ট্রিট। ম্যাম, মনে আছে তো কফির ট্রিটের কথা বলেছিলেন? মনে আছে। ঠিক আছে, চলো। তারা অফিসের কাছের একটা ক্যাফেতে গেল। ঈশান 2টো কফি অর্ডার করতে যাবে, তখনই তুলি বলল, এক্সকিউজ মি, আজ যেহেতু আমি ট্রিট দিচ্ছি, কফির ফ্লেভার আমি ঠিক করব। ঈশান একটু অবাক হলো, কিন্তু রাজি হয়ে গেল। তুলি ক্যাশিয়ারকে বলল, একটা ক্যারামেল লাটে আর অন্যটা ব্ল্যাক কফি, এক্সট্রা বিটার। ও, তুমি তাহলে ব্ল্যাক কফি খাবে? আমি না, তুমি। মানে? ট্রিট দিচ্ছি তো, একটু স্পেশাল হওয়া দরকার। তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে আর আমি কফি দিচ্ছি, এখন তোমাকে আমার পছন্দের কফি খেতেই হবে। ক্যাশিয়ারও হেসে ফেল। ঈশান কফিতে এক চুমুক দিল। উফ, এত তেতো কফি সে কখনো খায়নি, কিন্তু মুখে হাসি রেখেই বলল, ওয়াও, অসাধারণ স্বাদ। আমি তো ভাবছি এখন থেকে শুধু এই কফি খাবো। তুলি হতাশ মুখে তাকিয়ে বলল, এত সহজে তোমার রিয়াকশন পেয়ে যাব ভাবিনি। কিন্তু এরপরই ঈশান নিজের কফি তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, তাহলে এবার তুমি আমার ক্যারামেল লাটে খাও। এটা তো আমি অর্ডারই করেছি। ঈশান মুচকি হেসে বলল, তবে সমস্যা হচ্ছে আমি তোমার কফিতে 1 চামচ নুন মিশিয়ে দিয়েছি। ক্যাফের সবাই তাকিয়ে আছে। তুলি সন্দেহ নিয়ে কফিতে চুমুক দিল এবং সাথে সাথে মুখ বিকৃত হয়ে গেল। ঈশান, এটা কি করেছো? ঈশান হেসে বলল, রিভেন্স ম্যাম, দুষ্টুমি করেছো, তার প্রতিদান দিতে তো হবে। তুলি কফির কাপ রেখে বলল, এটা কিন্তু একদম ভালো হলো না। তুলি আর ঈশানের দুষ্টামি খেলা চলতে থাকে, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমনভাবে মন নেয় যে দুজনের চরম অস্বস্তিতে পড়ে যায়। ঘটনাটি ঘটে তাদের অফিস ট্রিপে। কোম্পানির এক অফিসিয়াল ট্রিপ ছিল কক্সবাজারে। পুরো টিম রিসোর্টে উঠেছে, তবে বিশেষ এক সেমিনারের জন্য তুলিকে আগে যেতে হলো, আর ঈশান পেছনে থাকলো টিমের দায়িত্ব নিয়ে। রাত হয়ে গেল, সবাই যার যার রুমে চলে গেল। ঈশানও নিজের রুমে ঢুকলো। সে ভাবলো একটু রিল্যাক্স করবে, কিন্তু রুমের দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ওয়াশরুম থেকে ভেজা চুল মুছতে মুছতে তুলি বেরিয়ে এলো। ম্যাম। উপস, এটা তো আমার রুম না। দুজনেই এক মুহূর্তের জন্য থ হয়ে গেল। তুলির পরনে এখনো বড় একটা তোয়ালে জড়ানো, আর মুখে দুষ্টু হাসি। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? ঈশান হতবাক। সে কিছু বলার আগে দরজার বাইরে একগাদা কলিগের হাসির আওয়াজ শোনা গেল। উফ, এটা কি দেখলাম? বস আর ঈশান এক রুমে। তুলি ফাজিলের মতো দরজার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঈশান, আমরা কি সত্যি এক রুমেই থাকবো? ঈশান একেবারে লাল হয়ে গেল। সে লজ্জার কারণে কিছুই বলতে পারছে না। ঈশান হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, আর তুলির মুখে সেই দুষ্টু হাসি। বাড়ি থেকে কলিগরা ফিসফাস করছে। উফ, কি হচ্ছে এখানে? ম্যাম, আপনি কি ইচ্ছে করে এটা করছেন? একদমই না, আমি সিরিয়াসলি ভুল করে ঢুকে পড়েছি, তবে মজা করার সুযোগ হাতছাড়া করতে চাইছি না। তখনই দরজার বাইরে এক গলা, ঈশান ভাই, দরজা খুলেন তো, আমরা একটু ভেতরে আসতে চাই। তুলি আর ঈশান দুজনেই চোখ বড় করলো। এটা তো বিপদ। সবাই যদি ঢুকে পড়ে তাহলে পুরো অফিসে কানাঘুষা শুরু হয়ে যাবে। ঈশান, এখন কি হবে? আপনার দুষ্টুমির খেসারত আমাকে দিতে হবে, তাই না? তাই বলে এমন ভয় পেলে চলবে? চলো একটা প্ল্যান করি। তুলির মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। তুলি দ্রুত ঈশানের ব্লেজারটা গায়ে চাপিয়ে নিল, চুলগুলো এলোমেলো করে দরজা খুলো। আরে বাহ, তোমরা এখানে কিছু বলবে? কলিগরা ভেতরে তাকিয়ে দেখলো ঈশানের রুম পুরো সম্পূর্ণ স্বাভাবিক, কেউ নেই, শুয়ে বা আরাম করে নেই। একজন বলল,
আমরা ভাবলাম অন্য কিছু। তুলি একদম নর্মাল গলায় বলল। ও আমি আসলে ওর কাছ থেকে ল্যাপটপ নিয়েছিলাম কাজের জন্য। একটু আগে শাওয়ার শেষে মনে পড়লো ফেরত দিতে আসতে হবে। কলিগরা সন্দেহ দূর করতে ঈশানের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ঈশান অভিনয় করলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বস তো আমার উপর সবসময় কাজের চাপ দেন। সবাই হেসে ফেল। ও, আমরাও ভাবলাম। কি ভাবলে? না কিছু না, ঠিক আছে আমরা চলি। সবাই চলে যাওয়ার পর রুমের ভেতর একটা চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। তুলি দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। উফ কি ভয়ঙ্কর অবস্থা, সবাই কি ভাবছে কে জানে। ঈশান ঠান্ডা গলায় বলল। আপনার মাথায় এত চালাকি আসে কোথা থেকে ম্যাম? তুলি মুচকি হেসে বলল। এটা তো শুধু ট্রেলার মিস্টার ঈশান, এখন অনেক কিছু দেখা বাকি। তবে এবার তুলি ফেসে গেল। তুলি হাসতে হাসতে ওয়াশরুমের দিকে হাঁটতে গেল, কিন্তু ঠিক তখনই তার পায়ের নিচে কিছু একটা পিছলে গেল। আহ! তুলি ভারসাম্য হারিয়ে সরাসরি ঈশানের উপর গিয়ে পড়ল। ঈশান তখনও দাঁড়িয়েছিল, কিন্তু তুলির ধাক্কায় সে পিছিয়ে গেল, বেডের উপর শুয়ে পড়ল। আর তুলিও তার গায়ের উপর। এক মুহূর্তের জন্য দুজনই স্থির হয়ে গেল। ঈশানের বুকের উপর তুলি, দুজনের মধ্যকার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। তুলি ধীরে ধীরে চোখ তুলল। ঈশানও তাকিয়ে আছে। তুলির চুলের কয়েকটা ভেজা গোছা ঈশানের গালে লেগে আছে। মুহূর্তটা আরো অস্বস্তিকর হয়ে উঠল যখন একটা হালকা বাতাস এসে তুলির তোয়ালেটা একটু ঢিলে করে দিল। তুলি চমকে উঠল আর সাথে সাথে নিজেকে সামলে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। এই তুমি কি আমায় ধরে রেখেছিলে? ঈশান অবাক হয়ে বলল। আপনি তো আমার উপরে পড়েছিলেন, আমি ধরবো কিভাবে? তুলি মুখ কালো করে বলল। তাহলে কেন আমাকে সরালে না? ঈশান মুচকি হেসে বলল। আমি তো ভেবেছিলাম বস একটু রেস্ট নিচ্ছিলেন, তাই বিরক্ত করিনি। তুলি তড়িঘড়ি করে নিজের তোয়ালেটা ঠিক করলো। মুখ লাল হয়ে গেছে রাগ আর লজ্জায়। এবার ঈশান জিতে গেল। এই রাত তোমার শেষ ভালো রাত হতে যাচ্ছে মিস্টার ঈশান। আমার সাথে যা করলে তার বদলা আমি নেবই। ঈশান নিলিপ্ত মুখে বলল। তাতে তো কোনো সন্দেহ নেই ম্যাম, তবে সাবধান, এবার কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত থাকবো। রুমে অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে গেল। এবার কার চালাকি জিতবে? তুলি তো সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না। ঈশান তাকে এতটা অস্বস্তিতে ফেলেছে, এবার তার পালা। সকালে সবাই কাজে ব্যস্ত। ঈশান ব্রেকফাস্টের জন্য লাইনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তুলি চুপি চুপি ওয়েটারকে ইশারা করলো। ওয়েটার ঈশানের কাপে এক্সট্রা স্ট্রং ব্ল্যাক কফি এনে দিল, যেখানে চিনি নেই একদম, তাছাড়া মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে হালকা। ঈশান কোনো সন্দেহ ছাড়াই কফির কাপে চুমুক দিল। উফ, এটা কি? তুলি মুখ চেপে হাসছে। ঈশান চোখ ছোট ছোট করে তুলির দিকে তাকালো। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে এটা আপনার কাজ। আমি কিছুই জানি না, হয়তো ওয়েটারের ভুল। ঈশান কিছু বলতে যাবে, তখনই আরো ভয়ানক কিছু ঘটলো। একটা ওয়েটার ভুলে তার শার্টে জুস ঢেলে দিল। তুলি আগেই ঈশানের লাগেজ থেকে তার একমাত্র সেমি ফর্মাল শার্টটা লুকিয়ে ফেলেছে। আজ মিটিং আছে, কিন্তু ঈশান বুঝতে পারল তার শার্টটাই গায়েব। তুলি এক কোণে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত থাকাই ভান করছিল, কিন্তু ঈশানকে অস্থির হতে দেখে সে আর হাসি চাপতে পারল না। আপনি কি আমার শার্ট দেখেছেন ম্যাম? শার্ট তো ছিল, কিন্তু কোথায় যেন দেখেছি, উফ মনে পড়ছে না। তুলি ম্যাম, এত কিছু করছেন কেন? কারণ তুমি আমাকে কাল রাতে অপমান করেছো। এখন তুমি মিটিং এ কি পড়বে সেটা আমার দেখার বিষয় না। ঈশান চুপচাপ তাকিয়ে থাকলো। এবার সে ঠিক করলো তুলিকে এমন একটা শিক্ষা দেবে যা সে কখনোই ভুলতে পারবে না। এবার ঈশানের পালা। তুলি যখন নিজের রুমে ঢুকলো তখনই তার চোখ বড় হয়ে গেল। তার লাগেজ উল্টে পাল্টে গেছে, সব পোশাক এলোমেলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার ফর্মাল ড্রেস গায়েব। তুলি চোখ বড় বড় করে চিৎকার করলো। ঈশান, তুমি আমার জামা কোথায় রেখেছো? ঈশান দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল। কি বলছিলেন? আমি দেখার বিষয় না? ঠিক আছে, এবার আপনি সামলান না। তুলি রেগে গেল, কিন্তু তার মুখে একটু মুচকি হাসিও দেখা গেল। তুলির তো মাথায় আগুন। নিজের ফর্মাল ড্রেস খুঁজে না পেয়ে পুরো রুম তছনছ করে ফেলেছে, কিন্তু কিছুতেই সেটা পাচ্ছে না। তুলি যখন রাগে ফোঁস করছে, তখন ঈশান দরজার পাশে দাঁড়িয়ে আরাম করে কফিতে চুমুক দিচ্ছিল। ঈশান, 1 মিনিটের মধ্যে আমার ড্রেস ফেরত দাও, না হলে। তাহলে কি? আপনি তো বলেছিলেন অন্যের সমস্যা আপনি দেখেন না। আমি তো শুধু শিখছি। উফ, এই ছেলেটা
তোমাকে আমি ঠিকই দেখে নেব। ঈশান এবার একটু মজা নিল। ওকে ওকে, ড্রেস আমার লাগেজেই আছে, শুধু ভালো করে খোঁজো। তুলি অবাক হয়ে আবার লাগেজ ঘাটলো। আর সত্যি ওর ড্রেস একদম নিচে ভাঁজ করে রাখা। তুলি এবার রাগে গজগজ করতে করতে দুটো ড্রেস পরে নিল। তার সবাই রিসোর্ট থেকে গাড়িতে উঠে মিটিং ভেন্যুর দিকে রওনা দিল। রাস্তা বেশ নির্জন ছিল, পাহাড়ি এলাকা হওয়ায় বেশ কয়েকটি পথ খুব সরু, আর রাস্তার ধারে খাড়া ঢালও ছিল। হঠাৎ করে গাড়ির ব্রেক ফেল করলো। ড্রাইভার ভয় চিৎকার করে উঠল। ব্রেক কাজ করছে না, সবাই সাবধান। তুলি আর ঈশান দুজনই চমকে গেল। গাড়ি পাহাড়ি পথ ধরে খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছে। ঈশান পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ড্রাইভারের পাশে গিয়ে স্টিয়ারিং ধরে ফেলো। কোনোভাবে গাড়িটা পাশের গ্রাউন্ডে নামাতে হবে, ব্রেক না থাকলেও স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতে হবে। ড্রাইভার ঘামতে লাগলো। আমি পারবো না স্যার, গাড়ি খুব বেশি গতি পেয়েছে। ঈশান, তুমি কি পারবে? ঈশান এক মুহূর্ত দেরি করলো না। আমাকে চেষ্টা করতেই হবে, সবাই শক্ত হয়ে বসুন। সে দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে একটা উঁচু জায়গা থেকে গাড়ি মোড় নিল, যাতে গতিটা ধীরে ধীরে কমে আসে। শেষ মুহূর্তে একটা ছোট ডিবির সঙ্গে ধাক্কা লেগে গাড়ি থেমে গেল। সবাই ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। কারোর তেমন কোনো আঘাত লাগেনি, শুধু কয়েকজনের হালকা কেটে গেছে। তুলি নিঃশব্দে ঈশানের দিকে তাকিয়ে রইল। এই লোকটা শুধু দুষ্টামি করতে পারে না, দরকারে সাহসও দেখাতে জানে। তুলি মনে হলো সে এতদিন ঈশানকে শুধু তার প্রতিদ্বন্দ্বী ভেবেছে, কিন্তু আসলে এই মানুষটার মধ্যে এক অন্যরকম ব্যক্তিত্ব আছে। তুলি ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ ঈশান। ঈশান হেসে বলল, আপনার জন্য কিছু করতে পারলে ভালো লাগে ম্যাম। তুলি চুপচাপ তাকিয়ে থাকলো। এখন মনে হচ্ছে ঈশান শুধু তার সহকর্মী বা প্রতিদ্বন্দ্বী না। আরও কিছু গাড়ির দুর্ঘটনার পর সবাই ধীরে ধীরে স্বাভাবিক হলো। তবে তুলির মনে একটা অদ্ভুত পরিবর্তন ঘটছিল। ঈশানের সাহস, দৃঢ়তা আর শান্ত স্বভাব দেখে সে নিজের ভিতর এক নতুন অনুভূতি টের পাচ্ছিল। সবাই নিরাপদে মিটিং ভেন্যুতে পৌঁছালো। ক্লায়েন্টদের সঙ্গে বড় একটি প্রজেক্টের ফাইনাল প্রেজেন্টেশন ছিল। তুলি সাধারণত নিজের জায়গায় বসে অর্ধস্তম্ভের ভুল ধরতে ভালোবাসে, কিন্তু আজ প্রথমবার সে চুপচাপ ঈশানকে দেখছিল। তার আত্মবিশ্বাসী কণ্ঠ, তীক্ষ্ণ বিশ্লেষণ আর প্রেজেন্টেশন দক্ষতা দেখে ক্লায়েন্টরা মুগ্ধ হয়ে গেল। ঈশানকে দেখে বোঝাই যাচ্ছে না যে একটু আগে বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে। তুলি একবারও বাধা দিল না, বরং ঈশান যখন চোখ তুলে তার দিকে তাকালো, তখন সে এক অদ্ভুত প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের কোম্পানি ডিলটি পায়, এই খুশিতে একটি পার্টির আয়োজন করা হয়েছে। মিটিং শেষে সবাই যখন পার্টিতে ব্যস্ত, তুলি তখন ছাদে গিয়ে একা বসে রইল। কিছুক্ষণ পর ঈশান এসে পাশে দাঁড়ালো। সবাই পার্টিতে, আপনি এখানে একা কেন? তুলি হালকা হাসলো। এতদিন আমি ভাবতাম তুমি শুধু একটা পাকা বুদ্ধির ছেলে, কিন্তু আসলে তুমি অনেক কিছু পারো ঈশান। এটা কি প্রশংসা? হতে পারে, তবে এখনো তুমি আমার প্রতিদ্বন্দ্বী, ভুলে যেও না। হা হা হা, তাহলে দেখা যাক কে আগে হারে। তুলি গভীরভাবে তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটার প্রতি তার অনুভূতি আর আগের মতো নেই, কিছু একটা বদলে যাচ্ছে। কিন্তু সেটা কি সত্যি ভালোবাসা, নাকি শুধুই প্রশংসা? মিটিংয়ে সব চাপ শেষ। এবার সবাই ঠিক করলো একটু ফুরফুরে মেজাজে সময় কাটাবে। রিসোর্টের পাশেই ছিল একটা ছোট নদী, আর সেই নদীর ধারে সবাই বনভোজনের আয়োজন করলো। কিন্তু এই আনন্দ মুহূর্তে ঘটে গেল একটা ভয়ঙ্কর মজার কাণ্ড। সবাই পিকনিকে মজা করছিল, গল্প করছিল। ঠিক তখনই তুলির একটা দুষ্টু বুদ্ধি আটলো। ওরা যে জায়গায় বসেছিল তার পাশে ছিল একটা নরম মাটির অংশ, সেখানে কেউ দাঁড়ালেই ধপ করে একটু বসে যাবে। তুলি চুপি চুপি সবাইকে ইশারা করলো, আর সবাই হাসতে লাগলো। ঈশান, তুমি তো বললে তুমি খুব শক্তপোক্ত ছেলে, তুমি কি এখানে দাঁড়িয়ে দেখাতে পারবে তোমার ওজন কম? ঈশান ওদের হাসি হাসি দেখে একটু সন্দেহ হলো, কিন্তু তুলির চ্যালেঞ্জে পানা দিয়ে পারল না। এটা কোনো ব্যাপার হলো? দাঁড়ালাম। সে এক পা বাড়িয়ে ঠিক যেই জায়গায় দাঁড়াতেই ধপ, নরম কাদার মাটিতে ঈশানের পা একটু হাঁটু পর্যন্ত ঢুকে গেল। সবাই হো হো করে হেসে উঠল। তুলির হাসি থামে না। এই, এটা কি? তুমিই তো বললে তুমি শক্তপোক্ত, তাহলে কাদায় ডুবে গেলে কেন? কিন্তু ঈশান ছেড়ে দেওয়ার পাত্র না। সে ঠান্ডা মুখে হাসল।
তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে ম্যাডাম। বলে সে তুলিকে হঠাৎ টেনে নিজের দিকে নিয়ে এলো। আর ঈশান ছাড়ো। তুলিরও এক পা কাদায় ঢুকে গেল। এবার সবাই আরো জোরে হেসে উঠল। তুলির মুখ রাগে লাল, কিন্তু হাসি আটকানো যাচ্ছে না। তুলি হাসবে নাকি রাগ দেখাবে নিজেই বুঝতে পারছে না। তুমি যদি আমার সাথে প্রতিশোধ নিতে চাও তাহলে দেখি কে বেশি কাদা মাখে। বলে সে ঈশানের গালে এক চিমটি কাদা মেখে দিল। এবার কাদার যুদ্ধ শুরু। একজন আরেকজনকে কাদা মাখিয়ে দিল, আর পুরো অফিস টিম এটা দেখে হাসতে হাসতে লুটোপুটি খেল। শেষ পর্যন্ত তুলি আর ঈশান দুজনেই একদম ময়লা হয়ে গেল। তাদের দেখে বোঝা যাচ্ছে না কে ঈশান আর কে তুলি, কিন্তু তাদের কারোরই মুখের হাসিটা হারালো না। কাদা যুদ্ধে মেতে ওঠার পর সবাই পুরোপুরি ভিজে গিয়েছিল। সবার পোশাক নষ্ট, আর কেউ যদি একটু অবহেলা করত তবে হয়তো পুরো দলকে গম্ভীর অবস্থায় দেখতে হতে পারত। কিন্তু সবাই এতটাই আনন্দে ছিল যে মজার মুহূর্তটা তোলা থাকবে তাদের স্মৃতির অ্যালবামে। মাঠে সবাই যখন মজা করছিল, ঈশান আর তুলি একে অপরকে বিরক্ত করে চলছিল। তবে তুলির চোখে কিছুটা শান্তি ছিল, ঈশানও বুঝতে পারছিল। এদিকে তুলি সবসময় ঝড়ের মতো রেগে থাকে, অন্যদিকে ঈশান ধীরে ধীরে নিজের সহনশীলতার পরিচয় দিচ্ছে। এমন এক মুহূর্তে তুলি একটু ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে সবার পেছনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এটা কি হচ্ছে? আমি কি একটু বেশি দুষ্টুমির মধ্যে ঢুকে পড়ছি? ঈশান কি আমার কাছে কিছু চাইছে, নাকি আমি কিছু অনুভব করছি? ঈশান তুলির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সে জানতো তুলির ভেতর খুব শান্ত ভাব আছে, কিন্তু কখনো সেটা বের হয়নি। আজ প্রথমবার সে তুলির মনের ভিতরের একটা আসল ছবি দেখছিল, অসীম শক্তি আর মায়া মেশানো। তুমি কি কখনো শান্ত থাকতে পারো তুলি? আমি শান্ত থাকতে চাই, তবে যখন তোমার মতো কাউকে পাশে পাই তখন একটু চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করে। তবে তুমি কি জানো তুমি আমাকে যতটুকু কষ্ট দাও আমি ততটুকু সহ্য করতে পারি। তুলি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। এটা কি আসলে সত্যি প্রেম নাকি অস্থির প্রতিযোগিতা? সবাই অবশেষে রিসোর্টে ফিরে গেল। তুলির মাথায় তখন বেশ কিছু চিন্তা ছিল, কিন্তু যখন সে নিজের কেবিনে ফিরে নিজের বসার জায়গায় বসে, তখন ঈশান এসে দাঁড়ায়। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে তুলি? তুলি একটু অবাক হয়ে তাকালো। এটা কি? ঈশান কি সিরিয়াস হয়ে যাচ্ছে? কিসের সুযোগ? তোমার সাথে একসাথে কাজ করতে আমার সমস্যা নেই, তবে ব্যক্তিগত জীবনে একটু আরও এগোতে চাই। তুমি যদি কখনো ভাবো যে আমি তোমার সাথে ভালোভাবে চলতে পারি তাহলে আমাকে একটু ভাবনার সুযোগ দাও। তুলি একদম চুপ হয়ে গেল। এই কথাগুলো তার জন্য নতুন ছিল। সে ধীরে ধীরে মুচকি হাসলো। তুমি কি মনে করো আমি তোমার সঙ্গে একসাথে থাকতে চাই? আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে প্রতিযোগিতা করার পর এই প্রশ্নটা আমার মাথায় আসতেই পারে। তুলি একটু দুষ্টামির হাসি দিল, কিন্তু এবার তার চোখে কিছুটা গম্ভীরতা ছিল। তুমি বলছো আমি কেবলমাত্র একটা প্রতিযোগিতা? ঈশান হেসে বলল, না, তুমি শুধু প্রতিযোগিতাই নয়, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানছে, আর আমি সেই কিছুটা খুঁজে পেতে চাই। তুলি কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে অস্থিরতা আর উত্তেজনা একসাথে অনুভূত হচ্ছিল। এটাই কি প্রেম? তুলি আর ঈশানের সম্পর্ক এখন এক নতুন দিক গ্রহণ করছে। যদিও তারা কখনোই সত্যিকার অর্থে নিজেদের অনুভূতির কথা খোলামেলাভাবে আলোচনা করেনি, তবে আজকের দিনটা তাদের মধ্যে কিছু পরিবর্তন এনেছিল। রিসোর্টে সন্ধ্যার পর সবাই চায়ের আয়োজন করেছিল। তুলি ও ঈশান একসাথে চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিল। তুলি ঈশানের দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঈশান একটু ঘুরে বলল, তুমি কি মনে করো আমাদের সম্পর্ক শুধু পেশাদার থাকবে? না, ব্যক্তিগত জীবনেও কিছু একটা হতে পারে। তুলি একটু অবাক হয়ে তাকালো। এর আগে কখনো ঈশান এমন সরাসরি প্রশ্ন করেনি, যদিও তার মনে কিছু একটা ছিল, তবে সে সহজে প্রকাশ করতে চায়নি। এটা খুবই বড় প্রশ্ন ঈশান। আমরা এখনো সবার সামনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলাটা সঠিক সময় নয়, না? সত্যি তুলি, তবে আমি মনে করি কখনো কখনো সঠিক সময় আসার জন্য আমাদের একটু সাহসী হতে হয়। তুলির মনটা একদম ঝড়ের মতো হয়ে উঠল। সে কল্পনা করছিল কি হবে যদি তারা একে অপরকে সত্যি ভালোবাসতে শুরু করে, কিন্তু এর ফলে তাদের পেশাদার সম্পর্কে কি ক্ষতি হবে? রাতের পার্টিতে সবাই মজা করছিল, গান বাজছিল, আর ঈশানও তুলি আলাদা হয়ে এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। তুমি জানো আমি কখনো এই ধরনের সম্পর্কের প্রতি আগ্রহী ছিলাম না।
তবে তুমি একটু আলাদা। আলাদা কেন তুলি? তুমি যখন প্রথম অফিসে এসেছিলে তখন মনে হয়েছিল তুমি শুধুমাত্র কাজ নিয়ে ভাবো, কিন্তু আমি জানতাম না তুমি এমন একজন মানুষ হবে যে আমার মতো খোলামেলা হতে চাইবে। ঈশান একটু মুচকি হাসলো। আমি খোলামেলা হতে চাই কারণ তুমি আমাকে সেই সুযোগ দিয়েছো। আমি শুধু কঠোর নই, তুমি একটা বিশেষ মানুষ। তুমি শুধু কঠোর নয়, তুমি একটা বিশেষ মানুষ। তুলি কিছুক্ষণ চুপ করলো, তারপর তার হাত ধরে বলল, এখন তো তোমার দিকে তাকিয়ে মনে হচ্ছে হয়তো এই কঠোরতার মাঝে কিছুটা ভালোবাসা ঢুকে আছে। তুলির, আমি যদি বলি আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করবে? তুলি ঈশানের চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর অদ্ভুতভাবে নিজের মুখে এক মিষ্টি হাসি ফুটিয়ে বলল, তুমি যদি আমার জন্য অপেক্ষা করো তাহলে আমি সেই অপেক্ষার ফল দেখব। এবার দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, শুধুমাত্র একে অপরকে বুঝে নেওয়ার ধীরে ধীরে শুরু হওয়া একটি মিষ্টি পথ। তুলি আর ঈশান এখন একে অপরকে আরও বেশি করে বোঝার চেষ্টা করছে। তাদের মধ্যে স্নেহ আর শ্রদ্ধার পরিমাণ বাড়ছে, কিন্তু তা কি সত্যি প্রেমে রূপান্তরিত হবে? যদিও তারা সম্পর্কের প্রথম পদক্ষেপ নিচ্ছে, তবে সামনে অনেক কষ্ট আর পরীক্ষা অপেক্ষা করছে। কিন্তু আজকের রাতটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে তুলি আর ঈশান একে অপরকে বুঝতে পারছে এবং একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে। এখন তুলি আর ঈশানের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। তারা একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছে। তবে সম্পর্কের এই নতুন মোড়ও কিছু চ্যালেঞ্জ ছিল, যা দুজনের জন্যই এক ধরনের পরীক্ষা হয়ে উঠেছিল। একদিন ঈশান অফিসে খুব ব্যস্ত ছিল, তার ডেস্কে একের পর এক কাজ জমে যাচ্ছে। তবে সে তুলির সম্পর্কে খুবই আগ্রহী ছিল। তার ভাবনা প্রায় সবসময় তুলির চারপাশেই ঘুরত। তুলি অনেকটা সময় অফিসে একা থাকতো, কারণ সে কাজের প্রতি এতটাই নিবেদিত ছিল যে তার ব্যক্তিগত জীবন খুবই কমই প্রকাশিত হতো। একদিন ঈশান কিছুটা হতাশ হয়ে তার ডেস্কে বসে ভাবছিল, তুলির সঙ্গে সম্পর্ক নিয়ে আমি কতটা এগোতে পারবো? তার মন কি পুরোপুরি আমার জন্য উন্মুক্ত হবে? সেই মুহূর্তে তুলি তার কেবিন থেকে বের হয়ে এসে ঈশানকে দেখল। তার চোখে একটা কিছু ছিল, কিছুটা চিন্তা আর কিছুটা বিরক্তির আভাস। কিছু মনে করো না, কিন্তু আমি ঠিকভাবে কাজ করতে পারছি না। তোমার সাথে আমাদের সম্পর্কের কথা ভাবতে ভাবতে আমি কাজের দিকে মনোযোগ দিতে পারছি না। ঈশান কিছুক্ষণ চুপ করে তুলির দিকে তাকালো। তার মনে হচ্ছিল এটা সত্যি বড় একটা চ্যালেঞ্জ। তুলি এখনও নিজের অনুভূতিগুলোর ব্যাপারে একদম নিশ্চিন্ত নয়। তুলি, আমি জানি আমাদের সম্পর্কের এই মুহূর্তটা কঠিন, তবে আমি চাই তুমি যদি একটু স্বাচ্ছন্দ্য অনুভব করো তাহলে আমরা ধীরে ধীরে একে অপরকে বুঝতে পারবো। কাজের মধ্যে আর ব্যক্তিগত জীবনের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে। তুলি একটু গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলছো ঈশান, তবে আমি জানি না এটা সত্যি কি সম্ভব হবে। আমি এখনো বুঝতে পারছি না। তুলির অস্থির মনোভাব দেখে ঈশান একটু গভীরভাবে চিন্তা করতে লাগলো। কিন্তু সে জানতো সম্পর্কের এই অমীমাংসিত জায়গাটিতেই তাদের প্রথম বড় পরীক্ষা শুরু হবে। অফিসের একটি জরুরি কাজ নিয়ে তুলি ও ঈশান একসাথে বাইরে যাচ্ছিল। তাদের সামনে রাস্তায় বেশ কিছু অচেনা লোক এসে দাঁড়ালো। এক মুহূর্তেই তুলি চিনতে পারল এরা তার পুরনো পরিচিত এক সময়কার প্রাক্তন প্রেমিক। ঈশান তার চোখে চোখ রেখে দেখে তার কিছুটা অসহায় অভিব্যক্তি। তুমি ঠিক আছো তুলি? হ্যাঁ, আমি ঠিক আছি, শুধু একটু অস্বস্তি হচ্ছিল। এগুলো আমার অতীতের কিছু কথা। তুলের এই অস্বস্তি ও অস্থিরতা দেখে ঈশান একটু এগিয়ে এসে বলল, তুমি যদি মনে করো তোমার অতীতের সঙ্গে মোকাবেলা করতে আমার সাহায্য দরকার তাহলে আমি পাশে আছি। তুলির মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি প্রবাহিত হলো। সে কখনো ভাবেনি ঈশান তাকে এতটা সহানুভূতির সাথে গ্রহণ করবে। এই দৃশ্য তাকে আরও অনুভব করালো যে ঈশান শুধুমাত্র তার পেশাদার সহকর্মী নয়, বরং একজন সত্যিকারের বন্ধু এবং সহযাত্রী। তারপর কিছুদিন পর তুলি আর ঈশান অফিসে কাজ করতে করতে একে অপরকে আরও গভীরভাবে বুঝে ফেলে। তাদের সম্পর্ক এখন আর শুধুমাত্র একটি অফিসের পার্টনারশিপ ছিল না, এটা অনেক কিছুই হয়ে উঠেছিল। প্রতিদিন তারা একে অপরের আরও কাছে চলে যাচ্ছিল। ঈশান আর তুলি দুজনেই জানতো তাদের মধ্যে এখনও অনেক কিছু বলার বাকি ছিল। কিন্তু তারা এতে ভয় পেত না। তারা জানতো সম্পর্কের পথ কখনো
মসৃণ থাকে না। তবে একে অপরকে জানার এই প্রতিক্রিয়া তাদের সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। ঈশান, তুমি জানো আমি কখনো ভাবিনি আমরা একে অপরকে এমনভাবে বোঝা শুরু করব। আমাদের সম্পর্কের এই নতুন বাঁকে আমরা একসাথে কতটা ভালোভাবে এগোতে পারবো তাও জানি না। তবে তোমার সঙ্গে ভয় কোনোদিন পাই না। আমিও তুলি, আমি জানি এই পথটা সহজ হবে না, কিন্তু তুমি পাশে থাকলে কিছুই অসম্ভব নয়। এই কথার পর দুজন একে অপরকে নীরবে দেখলো, জানতো তাদের সামনে এখন অনেক নতুন রাস্তা খুলে গেছে। ঈশান আর তুলি এখন একে অপরের সাথে আরও বেশি সময় কাটাচ্ছিল। তবে তার জানতো যে সম্পর্কের এই নতুন পথ চলা আরও কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। তুলি তার আত্মবিশ্বাসী কিন্তু কখনো কখনো কঠোর স্বভাবের জন্য, আর ঈশান তার শৃঙ্খলাবদ্ধ দায়িত্ববান মনোভাবের জন্য পরিচিত। তবে এই নতুন সম্পর্কের যাত্রায় তারা একে অপরকে আরও ভালোভাবে জানছিল এবং বুঝতে পারছিল। একদিন অফিসে বড় একটি কনফারেন্স ছিল, যেখানে মস্ত বড় ম্যানেজাররা অংশগ্রহণ করছিল। তুলি ছিল প্রধান অতিথি আর ঈশান ছিল তার সহযোগী। কনফারেন্সের মাঝখানে তুলি যখন একটি কঠিন প্রশ্ন করল, তখন ঈশান খুব সঠিকভাবে উত্তর দিল, কিন্তু তুলি হঠাৎ মজা করতে শুরু করলো। দেখি ঈশান, তুমি এত ভালোভাবে উত্তর দিচ্ছ, মনে হচ্ছে তুমি অফিসের সবচেয়ে স্মার্ট লোক। তবে একদিন যদি তুমি আমার জায়গায় বসো, তুমি কি ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে? ঈশান মুচকি হেসে বলল, তুমি কি মনে করো তুলি, আমি তো অনেকটা শিখেছি তোমার কাছ থেকে, তাই ভয় পাবো না? সবই হেসে উঠল, কিন্তু তুলি ঈশানের কথা একটু গম্ভীর হয়ে গেল। এই কথাটা কি কিছু কিছু সত্যি? সে কি একদিন ঈশানের মতো একজন সহযোগীকে সত্যি সম্মান করবে? কনফারেন্সের পর তুলি ঈশানকে ডেকে বলল, ঈশান, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি। তুমি খুবই মেধাবী এবং শৃঙ্খলাবদ্ধ, কিন্তু আমি জানি তুমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। ঈশান একটু অবাক হয়ে বলল। কি বিষয় নিয়ে কথা বলছো তুলি? তুলি একটু হাসলো। তোমার মতো একজন দক্ষ অফিসারকে যদি একদিন আমার অধীনে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে কি করবে? ঈশান মুচকি হাসলো। তুমি আমাকে যদি এভাবে সুযোগ দাও তুলি, আমি অবশ্যই গ্রহণ করব, কিন্তু এটা কি আমার কাজের সঙ্গে কোনো সম্পর্কিত সিদ্ধান্ত? তুলি জানতো এই মুহূর্তে ঈশান তাকে বুঝতে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। এই ঘটনার পর তাদের মধ্যে একটু বিরতি আসলো। ঈশান আরও একবার তুলি সম্পর্কে কিছুটা বেশি চিন্তা করতে শুরু করেছিল। অফিসে কাজের চাপের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক কি সঠিক পথে যাচ্ছে? তুলিরও মনে এই একই প্রশ্ন ছিল, ঈশানকে কি আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি? তবে সে জানতো তাকে সময় দিতে হবে একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য। দুজনে একে অপরের প্রতিশ্রুতিতে দৃঢ় ছিল, কিন্তু কিছু প্রশ্ন এখনও ছিল যা তাদের মনে ঘুরপাক খাচ্ছিল। অফিসের কাজ এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে তুলি ও ঈশান একসাথে নতুন কিছু পরিকল্পনা তৈরি করলো। তারা ঠিক করেছিল নিজেদের সম্পর্ককে একটু সময় দিয়ে ভালোভাবে বুঝবে, তবে কোনো এক সময় একে অপরকে উপেক্ষা করা যাবে না। একে অপরের প্রতি পূর্ণ আস্থা, সমর্থন এবং সহানুভূতির ভিতর দিয়ে তাদের সম্পর্ক আরও গাঢ় হবে। ঈশান, আমি জানি এই সম্পর্কে অনেক বাধা আসবে, কিন্তু যদি আমরা একে অপরকে ভরসা করি, তাহলে আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক বলছো তুলি, আমি তোমার সঙ্গে পুরোপুরি একমত। সম্পর্কের এই নতুন পদক্ষেপে আমি তোমার পাশে থাকতে চাই। এভাবেই তারা নিজেদের সম্পর্কের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে শুরু করলো। জানতো এই সম্পর্কের ভবিষ্যৎ হয়তো একদিন তাদের দুজনকে একসাথে রাখবে, আর হয়তো আরও বড় কিছু অপেক্ষা করছে তাদের জন্য। অফিসের কাজের চাপ ও প্রতিদিনের রুটিন থেকে একেবারে আলাদা কিছু করার জন্য তুলি আর ঈশান একদিন ঠিক করলো একসাথে কোথাও ঘুরতে যাবে। যদিও তুলি কখনোই ঘুরতে যাওয়ার পরিকল্পনায় বেশি উৎসাহী ছিল না, কিন্তু ঈশানের অনুরোধে সে রাজি হয়ে গেল। তুলি যখন প্রথমে বলেছিল, তুমি আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও ঈশান, আমার মাথাটা একটু বিশ্রাম চায়, তখন ঈশান তাকে বুঝিয়ে বলেছিল, তুমি যদি একা থাকো তাহলে পুরোপুরি শান্তি অনুভব করবে না, আর আমরা একসাথে সময় কাটালে নতুন কিছু অনুভব করতে পারবে। তুলি একটু চিন্তা করে বলেছিল, ঠিক আছে, তবে কোথায় যাব? ঈশান উত্তেজনার সাথে বলল, একটা সুন্দর
হিল স্টেশন নিঃসন্দেহে আমাদের জন্য সঠিক জায়গা হবে। তুলি প্রথমে একটু অবাক হয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পারে যে এটা একটা ভালো সুযোগ হতে পারে তাদের সম্পর্কের জন্য। একদিন সকালে তারা একসাথে গাড়িতে চড়ে বের হয়ে গেল। সারা পথ ধরে হাসতে হাসতে মজা করতে করতে তারা গন্তব্যে পৌঁছালো। তুলি আর ঈশান পুরো সময়টা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেল। তুলি যতটা বন্ধুর মতো আচরণ করতে শুরু করেছিল, ঈশানও তাকে তার ভাবনাগুলো শেয়ার করছিল। প্রথমে তারা একটি পাহাড়ি অঞ্চলে হাইকিং শুরু করেছিল। তুমি কি জানো আমি অনেকদিন আগে এমন হাইকিং করেছিলাম, কিন্তু আজকাল খুব একটা সময় পাই না। আচ্ছা তুলি, আজকেই যদি তুমি এটা উপভোগ করো, তবে পরবর্তী সময় যখন আমাদের আবার এমন কিছু করার সুযোগ আসবে, তখন আমি আশা করি তুমি সময় বের করবে। হাইকিং করার সময় তুলি ও ঈশান একে অপরের পাশে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। আবহাওয়া শীতল ঠান্ডা, পাহাড়ের দৃশ্য এবং পাখিদের গান সবকিছু তাদের সম্পর্কের মধ্যে একটা নতুন অনুভূতি সৃষ্টি করছিল। একদিন তারা একটা পাহাড়ের উপর ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিল। রাতে তারা একটি ছোট ক্যাম্পে ফায়ার জ্বালালো আর তার চারপাশে বসে মজা করতে লাগলো। তুমি জানো ছোটবেলায় আমি খুব ভয় পেতাম এসব অন্ধকার জায়গা থেকে, তবে এখন তোমার সাথে থাকতে ভালো লাগছে। তুমি তো অনেকটা বদলেছো তুলি, আগের তুলনায় এখন অনেক বেশি শান্ত। তুলি মুচকি হাসলো। এটাই তো ঈশান, তুমি যখন পাশে থাকো তখন সব কিছু সহজ মনে হয়। এরপর তারা একে অপরের সাথে ভবিষ্যতের পরিকল্পনা, কাজের চাপ এবং সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলো। সবকিছু আলোচনা করার এক অদ্ভুত শান্তি ছিল। এছাড়াও তারা পাহাড়ের নিচে গিয়ে স্থানীয় বাজারে ঘুরে বের হয়েছিল। ঈশান তুলিকে স্থানীয় খাবার, স্ন্যাক্স এবং সাংস্কৃতিক দিকগুলো দেখিয়ে দিচ্ছিল। তারা একে অপরকে এমনভাবে জানছিল যেন তারা একে অপরের সবচেয়ে কাছে বন্ধু হয়ে উঠছিল। তুমি জানো ঈশান, মাঝে মাঝে আমি ভাবি এতদিন অফিসের বাইরেও আমাদের সম্পর্কটা কেমন ছিল। হ্যাঁ, তবে এখন আমরা একে অপরকে আরও ভালোভাবে জানছি। এটা আমাদের জন্য এক নতুন দিক। এই পুরো ট্রিপের সময় তুলি আর ঈশান একে অপরকে নতুনভাবে অনুভব করেছিল। তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। এটা শুধু কাজের সম্পর্ক নয়, বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্কও ছিল। এই ট্রিপ তাদের জন্য একটা নতুন অধ্যায় শুরু ছিল। অফিসে ফিরে তুলি আর ঈশান আগের চেয়ে আরও বেশি কাছাকাছি ছিল। তাদের মধ্যে এতদিন ধরে জমে থাকা কিছু অপ্রকাশিত অনুভূতি একে অপরের সামনে প্রকাশ পেল। তুলি জানত ঈশানের মতো একজন সহকর্মী এবং বন্ধু থাকার পর সম্পর্কের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। ঈশান, আমি তোমাকে সত্যি ধন্যবাদ জানাই। তোমার জন্যই আজকে আমি এত কিছু অনুভব করতে পারলাম। তুলি, তুমি যদি কখনো মনে করো এই সম্পর্কটা সঠিক পথে এগোচ্ছে না, আমি তোমার পাশে আছি। তাদের সেই সোজাসাপটা কিন্তু আন্তরিক কথাগুলো তাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে দিল। অফিসে কাজের বাইরে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছিল এবং এই টিপ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছিল। তুলি আর ঈশানের সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল, তবে প্রতিটি সম্পর্কেই কিছু না কিছু বাধা আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। একদিন অফিসে এক নতুন সিনিয়র ম্যানেজার জয়েন হলো, সাইফ রহমান। সুদর্শন, আত্মবিশ্বাসী এবং কর্পোরেট জগতে বেশ অভিজ্ঞ একজন মানুষ। তিনি তুলির পূর্ব পরিচিত ছিলেন এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল। সাইফ জয়েন করে তুলির সঙ্গে অনেক সময় কাটাতে শুরু করলো। অফিস মিটিং, লাঞ্চ ব্রেক, এমনকি কাজের পরও অনেকবার তাদের একসাথে দেখা যাচ্ছিল। ঈশান বিষয়টা লক্ষ্য করেছিল কিন্তু কিছু বলছিল না। একদিন ঈশান দেখল তুলি ও সাইফ একসাথে ক্যাফেটেরিয়াতে বসে হাসাহাসি করছে। তুলি ঈশানের দিকে তাকিয়েও দেখল না, এমনভাবে কথা বলছিল যেন তারা বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু। ঈশানের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হলো। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা অফিশিয়াল ব্যাপার হতে পারে, কিন্তু তার মনে খচখচ করছিল। তুলিরও কিছু পরিবর্তন হচ্ছিল। সে এখন আগের মতো ঈশানের সঙ্গে সময় কাটাচ্ছিল না, অফিসের কাজের বাইরে তেমন কথা বলছিল না, এমনকি তাদের মাঝে কিছুটা আনুষ্ঠানিকতা চলে আসছিল। তুলি কি আমাকে এড়িয়ে যাচ্ছে, নাকি সাইফের কারণে ওর চিন্তাভাবনা বদলে গেছে? এদিকে অফিসের সহকর্মীরা এটা নিয়ে গুঞ্জন শুরু করলো।
তুলি আর সাহেব তো বেশ জমিয়ে নিয়েছে, মনে হচ্ছে তারা একে অপরকে অনেক আগে থেকেই চেনে। ঈশানের কি অবস্থা হবে? শুনেছি তুলি আর ঈশানের মধ্যে কিছু একটা ছিল। এমন গুজব কানে আসলেও ঈশান কিছু বলতো না। সে শুধু তুলির পরিবর্তনটা উপলব্ধি করছিল। একদিন অফিসের এক মিটিং শেষে ঈশান তুলির কেবিনে গিয়ে বলল, তুলি, আমাদের কি একটু কথা বলা দরকার না? তুলি কাজের মধ্যে ব্যস্ত থাকার ভান করে বলল। এখন একটু ব্যস্ত আছি ঈশান, পরে কথা বলি প্লিজ। ঈশান হতাশ হলো। কয়েকদিন ধরে এই কথাটি সে বারবার শুনছিল, কিন্তু সে আর চুপ থাকতে পারল না। তুমি কি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছ নাকি অন্য কিছু চলছে? তুলি একটু চমকে তাকালো। তার চোখে কিছুটা দ্বিধা ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলল না। ঈশান, সবকিছু এত জটিল করার দরকার নেই। আমরা ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমাদের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাকে অফিসের বাইরে রাখা উচিত। আমাদের পেশাদারিত্ব নষ্ট করা ঠিক হবে না। তুলির এই কথায় ঈশানকে প্রচণ্ড আঘাত করলো। সে আশা করেনি তুলি তাকে বন্ধুর পরিচয় দিবে। এতদিন ধরে সে যা অনুভব করেছিল সবই তাহলে ভুল ছিল। ঈশান এবার পেছনে সরে গেল। সে ভাবল, তুলি যদি সত্যি আমাদের সম্পর্ককে গুরুত্ব না দেয় তাহলে আমাকে আর চাপিয়ে দেওয়ার দরকার নেই। এরপর থেকে ঈশানও তুলির সঙ্গে কম কথা বলা শুরু করলো। অফিসের কাজের বাইরে সে আর তুলির ব্যক্তিগত বিষয়ে কিছুই জিজ্ঞেস করতো না। তুলি এটা লক্ষ্য করেছিল কিন্তু কিছু বলতো না। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তারও মনে হচ্ছিল। ঈশান যখন দূরত্ব তৈরি করলো তখনই তুলি বুঝতে পারল সে আসলেই ঈশানের উপস্থিতি মিস করছে। কিন্তু এখন কি ঈশানের ফিরে আসবে নাকি তাদের সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে? তুলির মনে কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল। ঈশান যখন ওর আশেপাশে থাকতো তখন হয়তো সে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন যখন ঈশান নিজেই দূরে সরে গেছে তখন তুলির মনে হচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে। আমি কি ভুল করলাম? ঈশানকে এভাবে দূরে সরিয়ে দিয়ে কি আমি ভালো করছি? এদিকে ঈশানও কাজের মধ্যে ডুবেছিল। সে এখন আর তুলির দিকেও তাকাতো না। অফিসে প্রয়োজনীয় কথাবার্তায় শুধু বলতো, তাও সংক্ষিপ্তভাবে। আগে যেমন তুলির কথায় রাগ করত, মজা করত, তর্ক করত, এখন সে একদম শান্ত, যেন তুলি তার জীবনের একজন সাধারণ সহকর্মী ছাড়া কিছুই নাই। একদিন অফিস থেকে সবাই চলে যাওয়ার পর তুলি দেখল ঈশান এখনও নিজের ডেস্কে কাজ করছে। আগে হলে সে নিশ্চয়ই চলে যাওয়ার আগে তুলি কেবিনে এসে কিছু একটা বলতো, হয়তো একটা মজার মন্তব্য করত, কিন্তু এখন একদম নীরব। তুলি রুম থেকে বের হয়ে ঈশানের কাছে গিয়ে বলল, ঈশান, আজ এত দেরি হচ্ছে কেন? ঈশান মাথা না তুলেই বলল, কাজ আছে তাই শেষ করে যাচ্ছি। তুলি একটু বিরক্ত হলো। তুমি কি ইচ্ছে করেই আমার সাথে এত কম কথা বলছো? ঈশান এবার তাকালো। তার চোখে একটা স্থির দৃষ্টি ছিল। তুমি নিজেই বলেছ আমাদের ব্যক্তিগত কিছু রাখার দরকার নেই, তাই অফিসের কাজের বাইরে আর কিছু বলার প্রয়োজন মনে করিনি। তুলি কিছুক্ষণ চুপ করে রইল। সে প্রথমবার অনুভব করলো ঈশান সত্যি কষ্ট পেয়েছে। পরদিন একটা মিটিংয়ে সাহেব তুলিকে খুব হাসি খুশি মুডে কিছু বলছিল, আর তুলিও হাসছিল। ঈশান সেটা দেখে নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে এটা স্বাভাবিক, এটা অফিস মিটিংয়ের অংশ। কিন্তু তারপর যখন সে দেখলো সাহেব তুলির কাঁধে হাত রেখে কথা বলছে, তখন তার বুকের ভেতর কেমন যেন একটা ধাক্কা লাগলো। এবার সে আর নিজেকে সামলাতে পারলো না। ম্যাম, আমি কি এই প্রজেক্ট থেকে সরে যেতে পারি? তুলি অবাক হয়ে তাকালো। কেন হঠাৎ করে এমন কথা বলছো কেন? আমার মনে হয় আপনার এবং সাইফ স্যারের বোঝাপড়া ভালো। আমি অন্য কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে চাই। তুলির বুক ধক করে উঠল। ঈশান কি সত্যি সরে যেতে চাইছে? সেদিন তুলি আর ঈশান একে অপরের সাথে কথা বলেনি। ঈশান তার কাজ করছিল আর তুলি মনে মনে একটা সিদ্ধান্ত নিল সে আর সহ্য করতে পারছে না। সেদিন রাতে তুলি একা নিজের কেবিনে বসে ভাবছিল। তার ভেতরে এক ধরনের টানাপোড়েন চলছিল। তার কি সত্যি ঈশানের প্রতি ভালোবাসা জন্মেছে, নাকি এটা শুধুই অভ্যাসের পরিবর্তনের কারণে অস্বস্তি? সে জানতো ঈশান তাকে পছন্দ করত। ঈশানের চোখে, তার ব্যবহারে সবসময় সেটা প্রকাশ পেত। আর এখন যখন ঈশান নিজেকে সরিয়ে নিয়েছে তখন তুলির হৃদয় একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তুলি আর অপেক্ষা করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে দ্রুত ঈশানের কেবিনের দিকে এগিয়ে গেল, কিন্তু গিয়ে দেখে ঈশান নেই, সে আগেই চলে গেছে। তুলি এবার সত্যি অনুভব করলো সে ঈশানকে হারাতে চায় না, কিন্তু এখন কি ঈশান তাকে আগের মতোই কাছে আসতে দেবে?
তুলি সেদিন রাতে বাসায় ফিরে অনেকক্ষণ ধরে নিজের সাথে যুদ্ধ করলো। সে বুঝতে পারছিল ঈশানের প্রতি ওর অনুভূতিটা আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু সমস্যা হলো ও এটা কবে থেকে অনুভব করছে। যদি আগে থেকেই করতো তাহলে কেন ইগো দেখিয়ে ঈশানকে দূরে সরিয়ে দিল? এখন ঈশান ওর থেকে দূরত্ব তৈরি করে ফেলেছে, আর এটা তুলি কিছুতেই মেনে নিতে পারছে না। পরদিন সকালে তুলি অফিসে ঢুকে দেখলো ঈশান যথারীতি নিজের ডেস্কে বসে কাজ করছে। আগে হলে সে তুলির দিকে তাকিয়ে হাসতো, হয়তো কোনো দুষ্টামি করতো, কিন্তু আজ সে একদম সিরিয়াস। তুলি ঈশানের কাছে গিয়ে দাঁড়ালো। ঈশান, আমাদের একটু কথা বলা দরকার। ঈশান ঠান্ডা স্বরেই বলল। কোনো অফিসিয়াল ব্যাপার? তুলি একটু থতমত খেলো। না, মানে আমাদের ব্যক্তিগত কিছু ব্যাপার নিয়ে। আমাদের ব্যক্তিগত কিছু নেই ম্যাম, আপনি নিজেই তো সেটা পরিষ্কার করে দিয়েছেন। তুলির বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সে কি সত্যি ঈশানকে হারিয়ে ফেলেছে? স্বাধীন তুলি অস্থির ছিল, কাজেও মন বসাতে পারছিল না। ঈশানও স্বাভাবিকভাবে চলাফেরা করছিল, কিন্তু তুলির দিকে একবারও তাকাচ্ছিল না। শেষ পর্যন্ত তুলি আর সহ্য করতে পারল না। সবাই অফিস থেকে চলে যাওয়ার পর সে সরাসরি ঈশানের কেবিনে গেল। তুমি কি আমার উপর খুব রেগে আছো? ঈশান বিরক্ত হয়ে পড়ল। তুলি, এখন আর এসব নিয়ে কথা বলার মানে নেই। তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, আমিও নিয়েছি। আমাদের সম্পর্কে কোনো জটিলতা না থাকাই ভালো। তুলি এবার আর আটকাতে পারল না। আমি ভুল করেছি ঈশান। ঈশান এবার চমকে তাকালো। তুলি কাঁপা কাঁপা গলায় বলল। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি ভাবতাম এগুলো সামান্য ব্যাপার, কিন্তু যখন তুমি দূরে চলে গেলে তখন বুঝলাম তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ঈশান কিছু বলল না, শুধু তুলির দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্তে নীরবতার পর ঈশান ধীরে ধীরে বলল। তুমি যদি এতদিন ধরে আমাকে বোঝোনি, তাহলে হঠাৎ আজ বুঝলে কিভাবে? কারণ আমি অনুভব করেছি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। ঈশানের চোখে এক মুহূর্তের জন্য আবেগ খেলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি কি এটা সত্যি বলতে চাইছো, নাকি শুধু নিজেকে ভালো লাগানোর জন্য বলছো? তুলি হতাশ হয়ে বলল। ঈশান, আমি তোমাকে ভালোবাসি। ঈশান এবার সত্যি অবাক হলো। সে কি সত্যি তুলির কাছ থেকে এই কথা শোনার জন্য অপেক্ষা করছিল? কিন্তু এত কষ্ট পাওয়ার পরও কি সে সহজে তুলিকে ক্ষমা করতে পারবে? তুলির মুখ থেকে আমি তোমাকে ভালোবাসি শুনে ঈশান কিছুক্ষণ একদম চুপ হয়ে রইল। তুলির বুক ধকধক করছিল। ঈশান কি কিছু বলবে, নাকি ওকে সরাসরি প্রত্যাখ্যান করবে? কিন্তু ঈশান কিছুই বলল না, শুধু গভীর দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ঈশান ধীরে ধীরে বলল। তুমি কি সত্যি এটা বলছো, নাকি তুমি শুধু আমাকে হারানোর ভয় পাচ্ছ? তুলি হতভম্ব হয়ে গেল। তুমি কি মনে করো আমি মিথ্যা বলছি? তুমি হয়তো অনুভব করছো আমাকে হারাতে চাও না, কিন্তু সেটা কি ভালোবাসা, নাকি শুধুই অভ্যাসের পরিবর্তনে অস্বস্তি? তুলির মনে হলো এ যেন একটা কঠিন দেওয়ালে ধাক্কা খেলো। তুলি ধপ করে চেয়ারে বসে পড়ল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল। আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি যা বলছি তা সত্যি। ঈশান দীর্ঘশ্বাস ফেল। তুমি জানো কতদিন ধরে আমি তোমার দিকে তাকিয়ে থেকেছি, অপেক্ষা করেছি। যদি তুমি একটাবার অনুভব করো যে আমিও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। তুলি চুপ, একটু কষ্ট নিয়ে হাসলো, তারপর বলল। কিন্তু যখন তুমি আমাকে দূরে সরিয়ে দিলে, তখন আমি বুঝলাম তুমি আমাকে নিয়ে কখনো সিরিয়াস ছিলে না। তখন থেকে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। তুমি কি আমাকে আর কোনো সুযোগ দেবে না? আমি জানি না তুলি, আমি জানি না আমি আবার আগের মতো হতে পারবো কিনা। তুলির চোখে জল চলে এলো। কথা শেষ করে ঈশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি অনেক শক্ত মেয়ে তুলি, আমি জানি তুমি একা থাকলেও ঠিক থাকতে পারবে, কিন্তু আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। তুলি হতবাক হয়ে তাকিয়ে রইল যখন ঈশান তার সামনে দিয়ে চলে গেল। তুলি এতদিন ঈশানকে অবহেলা করেছিল, কিন্তু আজ যখন সে ওকে আঁকড়ে ধরতে চাইছে, তখন ঈশান নিজেই দূরে সরে যাচ্ছে। তুলির মাথা ঝিমঝিম করছিল। ওর চোখের সামনে দিয়ে ঈশান চলে গেল, কিন্তু ও কিছুই করতে পারলো না। ওকে সত্যি ঈশানকে হারিয়ে ফেলো। ও ভেবেছিল ওর আমি তোমাকে ভালোবাসি বলার পর ঈশান হয়তো রেগে যাবে, হয়তো মজা করবে, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে নেবে সেটা একদমই ভাবেনি। তুলি নিজের কেবিনে এসে দরজা বন্ধ করলো। ওর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। পরের দিন অফিসের সবাই টের পেল তুলির মুড একদম খারাপ। কেউ কিছু বলতেও সাহস পাচ্ছিল না। এদিকে ঈশানও অফিসে এলো, কিন্তু ও একদম পেশাদার আচরণ করছিল, যেন কিছুই হয়নি।
সাইফ একদিন ঈশানের কাছে গিয়ে বলল, তুই আর তুলি ম্যাম ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি, উনি কেমন আছেন সেটা বলতে পারবো না। সাইফ কিছু একটা বুঝতে পারলো, কিন্তু বেশি কিছু বলল না। তুলি বুঝতে পারলো ঈশানকে শুধু একটা ভালোবাসি বলেই হবে না, ওকে প্রমাণ করতে হবে যে ও সত্যি সিরিয়াস। তাই এবার তুলি নিজেই ঈশানের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে তুলি প্রথম ঈশানের ডেস্কে গিয়ে দাঁড়ালো। তুমি কেমন আছো ঈশান? ঈশান অবাক হয়ে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, ভালো। আজ দুপুরে ফ্রি আছো? লাঞ্চ করতে যাব। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুলি, তুমি এটা কেন করছো? কি করছি? আমাকে আবার কাছে টানার চেষ্টা করছো কেন? তুলি একটু হেসে বলল, কারণ আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না। ঈশান এবার সত্যি চমকে গেল, ওর চোখে মুখে দ্বিধা দেখা গেল। তারপর গভীর দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই বদলাতে চাও, নাকি এটা সাময়িক একটা অনুভূতি? আমি জানি না কতটা বদলাতে পারবো, কিন্তু আমি চাই তুমি আমার জীবনে থাকো। ঈশান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগামী 1 মাস তুমি আমাকে প্রতিদিন এটা প্রমাণ করবে যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। যদি আমি বুঝতে পারি তুমি সিরিয়াস, তাহলে আমি আর তোমাকে দূরে ঠেলে দেব না। তুলির মুখে হাসি ফুটল। চ্যালেঞ্জ গ্রহণ করলাম মিস্টার ঈশান। তুলি এবার সত্যি সিরিয়াস, ওর জীবনের প্রথম ভালোবাসা, আরও সেটা হাতছাড়া করতে চায় না। এদিকে ঈশান ওকে একদমই সহজে নিচ্ছে না। ও চাই তুলি প্রমাণ করুক যে এটা কোনো হঠাৎ আসা ইমোশন না, বরং সত্যিকারের ভালোবাসা। পরের দিন থেকে তুলির নতুন মিশন শুরু হয়ে গেল। প্রথম দিন লাঞ্চ ব্রেকে তুলি নিজের হাতে ঈশানের জন্য খাবার বানিয়ে আনলো। মিস্টার ঈশান, আজ থেকে আমি তোমার জন্য খাবার আনবো। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, ইউটিউব দেখে শিখেছি। ঈশান খাবার চেখে দেখলো, তারপর বলল, এটা খাওয়ার মতো হয়েছে, তবে তোমার আরো প্র্যাকটিস দরকার। তাহলে প্রতিদিন তোমার জন্য রান্না করব, তুমি চোখে দেখে বলবে কেমন হচ্ছে। ঠিক আছে, দেখা যাক। দ্বিতীয় সপ্তাহ তুলি এবার নতুন কৌশল নিল ঈশানের যত সমস্যা তার সমাধান করা। যেমন ঈশানের ড্রয়ের সবসময় বিশৃঙ্খলা থাকে। একদিন অফিসে এসে ঈশান দেখলো তার ডেস্ক ঝকঝকে। আমার ডেস্ককে পরিষ্কার করলো। তুমি আমার জন্য এতদিন কষ্ট করেছো, এবার আমিও তোমার কাজ সহজ করব। ঈশান একটু মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। 1 মাসের এই প্রচেষ্টায় ঈশানের ভেতরও পরিবর্তন আসতে শুরু করলো। একদিন রাতে অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ তুলির পা মুচকিয়ে পড়ে গেল। ঈশান দৌড়ে গেল তুলির কাছে, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু ঈশান ওর কথা শুনল না। সরাসরি সবার সামনে তুলিকে কোলে তুলে নিল। অফিসের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান, এটা কি করছো? তাতে কি, আমার ভালোবাসার মানুষ যদি ব্যথা পায়, আমি কি ওকে সাহায্য করব না? তুলি হতবাক হয়ে ঈশানের মুখের দিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবার ঈশান নিজে থেকে ওকে ভালোবাসার মানুষ বলল। ঠিক 1 মাস পর ঈশান তুলিকে ডেকে আনলো অফিসের ছাদে। রাতের আকাশে চাঁদের আলো পড়ছিল, আর তুলির মনে উত্তেজনা। তুই সত্যিই প্রমাণ করেছো যে তুমি বদলাতে চাও, কিন্তু তুমি জানো আমি আর কোনো শর্ত দিতে চাই না। মানে? ঈশান তখন একটা হাসি দিয়ে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তুলির সামনে হাঁটুকরেই বসলো। তুলি ইসলাম, তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? তুলির চোখ ছলছল করে উঠল। হ্যাঁ, আমি চাই। ঈশান আংটিটা তুলির আঙ্গুলে পরিয়ে দিল, আর সবাই সেখানেই হাততালি দিয়ে উঠল। ঈশান আর তুলির বাগদান হয়ে গেছে। এখন তারা প্রেমিক প্রেমিকা। আর এই নতুন সম্পর্কের রং দুজনের জীবনকেও নতুনভাবে সাজিয়ে তুলেছে। প্রতিদিনই নতুন কিছু ঘটে, কিছু মজার, কিছু রোমান্টিক, আর কিছু একদমই অপ্রত্যাশিত। প্রথম ডেট, তুলির দুষ্টামি বনাম ঈশানের ভালোবাসা। ঈশান প্রথমবার তুলিকে ডেটে নিয়ে যেতে চাইল। চলো, আজ তোমার পছন্দের রেস্টুরেন্টে যাব। তুমি কি নিশ্চিত, নাকি আমার পছন্দ শুনলে ভয় পেয়ে যাবে? আমি ভয় পাই না ম্যাডাম। কিন্তু যখন ঈশান জানলো যে তুলির পছন্দ স্ট্রিট ফুড, তখনও একটু দ্বিধায় পড়ে গেল। তুলি ওকে জোর করে একটা লোকাল ফুচকার দোকানে নিয়ে গেল। দেখি তো তুমি কেমন ঝাল ফুচকা খেতে পারো। তুমি আমাকে এত হালকাভাবে নিচ্ছ কেন ফুচকা? কিন্তু এক কামড় দিতেই ঈশানের চোখ মুখ লাল হয়ে গেল। তুলির হাসি থামছে না। কি হলো মিস্টার ঈশান? তুমি একটা ডাইনোসর, এত ঝাল কিভাবে খাও? তুলি হেসে ওর দিকে 1 গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিল। ঈশান পানিটা নিতে গিয়ে খেয়াল করলো তুলির চোখে একটা ভালোবাসার উজ্জ্বলতা ফুটে উঠেছে।
সেই মুহূর্তে ও বুঝলো এই দুষ্টু মেয়েটাকে ভালোবাসাটা জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার। একদিন ঈশান তুলিকে সারপ্রাইজ দিতে চাইল। রাতের 11টা বাজে। হঠাৎ তুলির ফোনে মেসেজ এলো। ছাদে এসো, আমি অপেক্ষা করছি। তুলি অবাক হয়ে ছাদে গেল। সেখানে একটা ছোট্ট টেবিল সাজানো, চারপাশে ছোট লাইট ঝলমল করছে, আর একপাশে রাখা তুলির পছন্দের চকলেট কেক। ওয়াও, এটা কি? আজ পূর্ণিমার রাত, আমি চাইছিলাম তুমি আর আমি একসাথে এটা উপভোগ করি। তুলির বুক কেমন জানি করে উঠল। ঈশান কি সত্যি এতটা রোমান্টিক? তুলি ওর কাছে গিয়ে ধীরে ধীরে হাত ধরল। তুলি ঈশানকে জড়িয়ে ধরল। তুমি কিভাবে এত ভালো হতে পারো ঈশান? ঈশান তুলির চুলে পিলি কেটে দিয়ে বলল। কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য সবকিছু পারি। তুলির চোখ ভিজে এলো। সে ওর বুকে মাথা রাখলো, আর চাঁদের আলোতে তাদের ছায়া একসাথে মিশে গেল। একদিন তারা একসাথে অফিস থেকে ফিরছিল। হঠাৎ করে এই বৃষ্টি শুরু হলো। উফ, ছাতা আনিনি। তাহলে দৌড় দাও। তারা দুজন হাসতে হাসতে ভিজতে লাগলো। হঠাৎ তুলি পিছলে পড়ে গিয়ে ঈশানের উপর পড়ল। উফ, আমি তো পড়ে গেলাম। তুমি শুধু পরনি, আমার হৃদয়ও কেড়ে নিয়েছো। তুলি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর লজ্জায় ঈশানের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল। বৃষ্টির ফোঁটাগুলো তাদের চারপাশে নামছিল, কিন্তু তারা যখন হারিয়ে গিয়েছিল একে অপরের মাঝে। একদিন ঈশান তুলির সাথে মজা করছিল। তুমি কি জানো, যখন তুমি রাগ করো তখন একটা রাগী পাখির মতো লাগো। মানে আমি পাখি? হ্যাঁ, একটা ছোট্ট তোতা পাখি যে সবসময় ঝগড়া করে। তুলি ভুরু কুচকে তাকালো। পরের দিন ঈশান অফিসে এসে দেখলো তার ডেস্কে রাখা কফিতে কিছুর স্বাদ একটু অদ্ভুত। তুলি, আমার কফির স্বাদ কেন এমন অদ্ভুত? আমি আজ তোমার জন্য স্পেশাল কফি বানিয়েছি, চিনি ছাড়া। ঈশান বুঝলো এটা তুলির প্রতিশোধ। সে কিছু না বলে তুলির দিকে তাকিয়ে এক চুমুক খেলো। তারপর তুলিকে এক ঝটকে কাছে টেনে নিয়ে বলল। তুমি জানো তেতো কফির পর মিষ্টি কিছু দরকার হয়। তুলি কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে একটা মিষ্টি চুমু দিয়ে দিল। তুলি লজ্জায় লাল হয়ে গেল। কেবিনের দরজা খোলা, যদি কেউ চলে আসতো। এখন লাগিয়ে দিয়ে আসি, আরও একটু মিষ্টি খাবো। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? অবশেষে সে মাহেন্দ্রক্ষণ এসে গেল। ঈশান ও তুলির বিয়ে। গল্পের শুরুতে যে দুজন ছিল অফিসের বস আর জুনিয়র, তারা এখন একে অপরের জীবনসঙ্গী হতে চলেছে। বিয়ের আয়োজন ছিল রাজকীয়। সাদা সোনালি শাড়িতে তুলিকে অপসরার মতো লাগছিল, আর ঈশানকেও কালো শেরানি পরে একদম রাজপুত্রের মতো লাগছিল। কিন্তু বিয়ের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ তুলি ঈশানে কানে কানে বলল। একটা শর্ত আছে ঈশান। আবার শর্ত? বলো তো শুনি। আজ থেকে আমার সব দুষ্টুমি মেনে নিতে হবে। আমি তো আগেই সব মেনে নিয়েছি ম্যাডাম। তাহলে ঠিক আছে, কবুল বলো। এভাবেই দুজন কবুল বলে একে অপরের হয়ে গেল। রাত গভীর। তুলির ঘর ফুলে সাজানো, নরম আলো, মিষ্টি সুগন্ধ, আর এক অদ্ভুত অনুভূতি নিয়ে ঈশান ঘরে ঢুকলো। তুলি লাল শাড়িতে বসে আছে, লজ্জায় মাথা নিচু। ঈশান ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ নীরব থাকার পর ঈশান তুলির হাত ধরল। আজ তুমি আমার পুরো পৃথিবী, তুলি। তুলি কিছু বলল না, শুধু একবার চোখ তুলে তাকালো। সেই চোখে ছিল গভীর ভালোবাসা। কিন্তু হঠাৎ তুলির মাথায় দুষ্টামি এলো। একটা চ্যালেঞ্জ নেবে? চ্যালেঞ্জ? আজকে রাতেও? বলো শুনি। যদি তুমি আমাকে প্রথম ছুতে পারো, তাহলে আমি সারা জীবন তোমার কথা শুনবো। ওহ, বেশ মজার, কিন্তু যদি না পারি? তাহলে তুমি আমার কথা শুনবে? ঈশান একটু ভাবলো, তারপর হুট করে তুলিকে কোলে তুলে নিল। চ্যালেঞ্জ শেষ? ঈশান ছাড়ো। না, ছাড়ার জন্য তো ধরিনি। তুমি হেরে গেছো ম্যাডাম। তুলি লজ্জায় ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেল। তারপর ঈশান তুলিকে খাটে শুয়ে দিয়ে চার ঠোঁট এক করে দিল। আর সেই রাতে তারা এক নতুন জীবনের শুরু করলো, যেখানে থাকবে শুধু ভালোবাসা, দুষ্টামি আর একসাথে থাকার প্রতিশ্রুতি। বিয়ের এক সপ্তাহ পর ঈশান তুলিকে সারপ্রাইজ দেয়। সেদিন অফিস থেকে এসেই ঈশান বলে। তুমি সবকিছু গুছিয়ে নাও, কালকে সকাল 10:30টায় আমাদের ফ্লাইট। 10:30 আমাদের ফ্লাইট? মানে আমরা কোথায় যাচ্ছি? আমরা হানিমুনে যাচ্ছি। ঈশানের এই কথা শুনে তুলি লাফ দিয়ে ঈশানকে জড়িয়ে ধরে একটা কিস করে বলে। কি? হুম, সত্যি। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? সেটা গেলেই দেখতে পাবে। এখন সবকিছু গুছিয়ে নাও। তুলি তখন ছোট বাচ্চাদের মতো ঈশানের হাত ধরে নাড়াতে নাড়াতে বলে। প্লিজ প্লিজ বলো না। এটা সারপ্রাইজ, তাই গেলেই দেখতে পাবে। তুলি এখন আর কিছু বলল না। সে চলে গেল জামা কাপড় গোছাতে। সকাল 9টায় ঈশানা তুলি রওনা দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে।
এয়ারপোর্টে গিয়ে ঈশানকে ইন্টারন্যাশনাল জোনে যেতে দেখে তুলি বুঝতে পারে তারা দেশের বাহিরে যাচ্ছে। প্লেনে ওঠার আগ মুহূর্তে তুলি জানতে পারে তারা কোথায় যাচ্ছে। প্লেন আকাশে উড়াল দেয়। গন্তব্য মালদ্বীপ, নীল জলরাশি, সাদা বালির সৈকত আর চারিদিকে ভালোবাসার আবেশ। একদম পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন। বিমান থেকে নামতেই তুলির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ও মাই গড, এত সুন্দর জায়গা! ঈশান, তুমি না অসাধারণ। তোমার হাসির চেয়েও সুন্দর কিছু আছে নাকি ম্যাডাম? তুলির লজ্জায় ঈশানের কাঁধে এক খুশি মালো। রিসোর্টে পৌঁছে দুজনের জন্য ছিল এক বিশাল ওশান ভিলা, যেখানে স্বচ্ছ কাচের মেঝের নিচে ছিল নীল সমুদ্রের ঢেউ। তুলি জানালার কাছে দাঁড়িয়ে নীল সমুদ্রের দিকে তাকিয়েছিল, আর পেছন থেকে ঈশান এসে ওর কোমর জড়িয়ে ধরল। আজ থেকে তোমার প্রতিটা সকাল আমার কোলে ঘুম ভেঙে শুরু হবে। তুলি হালকা শিহরিত হয়ে ঈশানের গায়ে মাথা রাখলো। কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তটা থেমে যাক। মুহূর্ত নয়, আমার পুরো জীবনটাই এইভাবে কাটাবো। পরের দিন ঈশান তুলিকে নিয়ে গেল এক স্পেশাল জায়গায়, একটি আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট। সাগরের নিচে বিশাল কাচের ঘেরা রেস্টুরেন্টে বসে দুজন একসঙ্গে ডিনার করছিল, আর চারপাশে সাঁতার কাটছিল রঙিন মাছ। তুলি একবার তাকিয়ে দেখলো, আর একবার তাকিয়ে ঈশানের হাত শক্ত করে ধরল। এত সুন্দর কিছু আমি আগে কখনো দেখিনি। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আরো সুন্দর কিছু দেখতে পাবে। তুলি আর কিছু বলল না, শুধু চুপচাপ ঈশানের হাত ধরে রইল। রাতে তুলিকে নিয়ে বিচে হাঁটছিল ঈশান, হঠাৎ থেমে গেল। তুলিকে চোখ বন্ধ করতে বলল। আবার কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো, তারপর দেখবে। তুলি চোখ বন্ধ করতেই ঈশান ওর সামনে বসে পড়ল, হাতে এক চকচকে হার্ট শেপের লকেট। এই লকেটের ভেতরে আমাদের প্রথম অফিস মিটিংয়ের একটা ছোট্ট ছবি আছে, যেখানে তুমি আমাকে ঝাড়ি দিয়েছিলে। তুলি হেসে দিল, তারপর হুট করেই ঈশানকে জড়িয়ে ধরল। তোমাকে ভালোবাসি ঈশান। আমি আরো বেশি ভালোবাসি তুলি। না, আমি বেশি ভালোবাসি। না, আমি বেশি ভালোবাসি। তখন তাদের মধ্যে দুষ্টু মিষ্টি একটা ঝগড়া হয়, আর ঢেউয়ের শব্দের মাঝে নীল আকাশের নিচে তাদের ভালোবাসার এক নতুন মাত্রা পেল। রাতের বেলায় ঈশান তুলিকে বলল। তুলি, আমি ভাবছি এখান থেকে সুখবরটা নিয়ে যাব। কিসের সুখবর? এটাও বুঝো না? মানে আমার তোমার মতো একটা রাগী পুচকি লাগবে। ঈশানের মুখে এমন কথা শুনে তুলি লজ্জায় লাল হয়ে গেল। তোমার কি এসব কথা বলতে একটুও লজ্জা করে না? লজ্জা কেন করবে? নিজের বউকেই তো বলেছি। চলো না তুলি, আমরা বাবা মা হয়ে যাই। তোমাকে কেউ কিছু করার জন্য তো বারণ করেনি, তাহলে বসে আছো কেন? তুলির এই কথা শুনে ঈশান তখনই চার ঠোঁট এক করে দেয়, তারপর তার জামা কাপড় খুলতে থাকে। তুলিও তাকে রেসপন্স করে। এক পর্যায়ে তারা পাড়ি জমায় ভালোবাসার এক গভীর রাজ্যে। 1 বছর পর আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা। ঈশান দৌড়ে হাসপাতালের করিডোরে আসছে। ওর মুখে উত্তেজনা, চোখে দুশ্চিন্তা, আর মনে হাজারো আবেগের ঢেউ। অভিনন্দন মিস্টার ঈশান, আপনি বাবা হয়েছেন। এই একটা বাক্য যেন ওর জীবনে সবচেয়ে সুন্দর শব্দ হয়ে ধরা দিল। হাসপাতালে ঘরে ঢুকতে ঈশান দেখল তুলি ক্লান্ত হয়ে শুয়ে আছে, কিন্তু মুখে এক অপার তৃপ্তির হাসি। ওর বুকে ছোট্ট একটা পুতুলের মতো শিশু ঘুমিয়ে আছে। ঈশান ধীর পায়ে কাছে গেল, তুলির কপালে একটা আলতো চুমু দিল। তুলি, কেমন আছো তুলি? আমি ঠিক আছি, কিন্তু এই দেখো আমাদের ছোট্ট বাবুটাকে ঠিক তোমার মতো হয়েছে। ঈশান অবাক হয়ে ছোট্ট শিশুটির দিকে তাকালো। গোলাপি গাল, ছোট্ট ছোট্ট হাত, আর ওর নিঃশ্বাসের শব্দ যেন এক স্বর্গীয় সঙ্গীত। ধীরে ধীরে ঈশান সন্তানের ছোট্ট হাতটা ধরল, ওর চোখে জল চলে এলো। তুলি, এটা কি স্বপ্ন? আমি সত্যি বাবা হয়ে গেলাম? হ্যাঁ মিস্টার ঈশান রহমান, এখন তুমি শুধু আমার নয়, আমাদের সন্তানেরও দায়িত্ব নিলে। তুমি জানো আমি আমার পুরো জীবন তোমাদের ভালোবাসায় ভরিয়ে দেব। তুলি হাসল। শিশুটি নড়ে চড়ে বাবার দিকে তাকালো, যেন বুঝতে পারছে সে এসেছে একটা ভালোবাসায় ভরা পরিবারে। তাদের জীবন অনেক পথ পেরিয়ে এসে আজ এক নতুন মোড় নিল, যেখানে দুজনের ভালোবাসার সাক্ষী এখন তাদের সন্তান। একটা গল্প শেষ হলো, কিন্তু একটা নতুন গল্প শুরু হলো। তাদের পরিবার, তাদের ভালোবাসা, তাদের নতুন জীবন। ভালোবাসার পূর্ণতা। প্রথম দিন অফিসে সেই দুষ্টু বস আর তুখোর কর্মী ছিল সম্পূর্ণ দুই মেরুর মানুষ। একদিকে তুলির রাগ, দুষ্টামি আর কৃতিত্ব, অন্যদিকে ঈশানের ধৈর্য, আত্মবিশ্বাস আর স্থিরতা।
কিন্তু নিয়তি যখন দুটি হৃদয়কে একসাথেই বাঁধতে চায়, তখন শত বাধা, দুষ্টামি, রাগ সব মিলিয়ে এক অপূর্ব প্রেমের গল্প তৈরি হয়। এই গল্পে যেমন ছিল অফিসের মজার ঝগড়া, তেমনই ছিল গভীর ভালোবাসার মিষ্টি মুহূর্ত, ছিল চ্যালেঞ্জ, ছিল দুষ্টামি, ছিল ভুল বোঝাবুঝি, আবার তার সমাধানও ছিল। অবশেষে তারা একসাথে জীবনে পথ চলা শুরু করলো। তুলিসে ছোট ছোট দুষ্টামি হয়তো কখনো থামবে না, আর ঈশানও হয়তো কখনোই তুলিকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু এটাই তো ভালোবাসার আসল সৌন্দর্য। হাসি, খুনসুটি, মান অভিমান আর একে অপরকে ধরে রাখার প্রতিশ্রুতি। তাদের প্রেমের গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু।